আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি খান জোবায়েদ হোসেন খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সঙ্গে। আপনাদের রিসেন্টলি প্রচুর পরিমাণ নতুন ভক্ত, নতুন ফ্যান ফলোয়ার, নতুন ক্লায়েন্ট ইনাদের কাছ থেকে আমরা প্রচুর পরিমাণ মেসেজ পাচ্ছি। তো এই কারণে আপনাদের শর্টকাটে একটা ভিডিও দিয়ে দিচ্ছি, যেখান থেকে আপনারা যে বেসিক প্রশ্নগুলো করেন এই প্রশ্নগুলোর উত্তরটা পেয়ে যাবেন। কারণ একটু কষ্টদায়ক যে আপনারা একটা ইউটিউব চ্যানেলে যখন ঢুকেন তখন সেখানে আপনার চাহিদা মতো পণ্যের নামটা লিখে দিলে ওই চ্যানেলের মধ্যে ওই পণ্য জাতীয় যত ভিডিও থাকে সবই খুঁজে পাওয়া যায় এবং সেখান থেকে শেখা যায়। তো গাইড কাপড় অথবা বিদেশ থেকে আমদানি করা ব্যবহৃত পুরানো কাপড়ের যে ব্যবসা, সেটার উপরে আপনাদের যা জানার আছে আমি এই ভিডিওতে শর্টকাটে বলে দিচ্ছি। নাম্বার ওয়ান হলো চায়না, তাইওয়ান, কোরিয়া, জাপান এই রাষ্ট্রগুলো থেকে এই রাষ্ট্রের মানুষরা ব্যবহার করে যে কাপড়টা ফেলে দেয়, এর মধ্যে অনেক সময় নতুনের মতো পাওয়া যায়, ভালোও পাওয়া যায়, খারাপও পাওয়া যায়, সব কিছু মিলে তারপরে এই রাষ্ট্রগুলো থেকে যেহেতু মালগুলো আনতে একটু খরচ কম, এই কারণেই এই রাষ্ট্রগুলো থেকে মালগুলো বাংলাদেশে আসে। এটা আমদানি সবাই করতে পারে না। আমদানি করতে গেলে অসংখ্য নিয়ম নীতি আছে এবং হাতে গোনা অল্প কিছু মানুষ সেইটুকুন ক্ষমতা অথবা যোগ্যতা বহন করে তারা মালগুলো নিয়ে আসে। আনার পরে এরপরে প্রথম মালগুলো আসে চট্টগ্রামে, সেখান থেকে খাতুনগঞ্জের বিভিন্ন ব্যবসায়ীরা মালগুলো নেয়। খাতুনগঞ্জের ব্যবসায়ীর কাছ থেকে আবার সদরঘাট অথবা বিভিন্ন জায়গায়, ঢাকা সদরঘাট অথবা সারা বাংলাদেশে যারা হোলসেলে ব্যবসা করে তারা নেয়। তো ইম্পোর্টার যখন মালটা নিয়ে আসে, ইম্পোর্টারই জানে সে কত ভালো মাল এনেছে অথবা কত খারাপ এনেছে। অনেক সময় সে ভালো পেমেন্ট দিয়েছে, কিন্তু ওপাশে চাইনিজ সাপ্লায়ার অথবা তাইওয়ানের সাপ্লায়ার তাকে খারাপ মাল দিয়েছে, কিছু করার নাই। এখন গাইডটা যেহেতু খোলা যায় না, না দেখেই কিনতে হয় এবং না দেখেই বিক্রি করতে হয়। তো এইটা সারা বাংলাদেশে গত 50 বছরের মতো এটা জুয়ার মতো ছিল, এখনও আছে। তবে এখন 20%, কারণ আমরা এই গাইডটা কী কারণে ভালো পড়বে সেটার সঠিক শিক্ষা এবং জ্ঞানটা আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের দেওয়ার চেষ্টা করি। এবার প্রশ্ন হলো যে তাহলে কি ইম্পোর্টারের গোডাউন থেকে যদি আমি মাল নেই তাহলে কমে কিনতে পারবো না? ইম্পোর্টারের গোডাউন থেকে আপনাকে কমের মধ্যে মাল দেওয়ার কোনো সুযোগ নেই। আগে টুকটাকে বাজে প্র্যাকটিসটা হতো, গোডাউনের বিভিন্ন ম্যানেজার ট্যানেজার যা অথবা দায়িত্বরত ব্যক্তিরা এই কাজগুলো করতো। এখন এটা একদম পরিপূর্ণ বন্ধ। কারণ গোডাউনের থেকে যদি কমের মধ্যে মালটা বের হয়ে যায় তাহলে খাতুনগঞ্জের ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতি হয়, ব্যবসায়িক ক্ষতি হয়। গোডাউনের থেকেই যদি ইম্পোর্টার মাল বেচা শুরু করে দেয় কাস্টমারদের কাছে, তাহলে ওখানে ব্যবসায়ীরা কী করবে? কোটি কোটি টাকার মাল নিয়ে আটকায় রেখে 2 টাকা লাভের আশায়। তো তো এই কারণে বর্তমানে কেউ যদি অনেক বুদ্ধি পরামর্শ খাটায়, তারপরে ব্রেন খাটায়, তারপরে নাটক ফাটক অনেক কিছু করে গোডাউনে যায়, তো গোডাউন থেকে তাকে গলাটা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় এবং সে নিজেই টের পায় না। খাতুনগঞ্জের প্রতিটা দোকানদারের কাছে তার ছবি থেকে শুরু করে, তার বর্ণনা থেকে শুরু করে সব কিছু চলে আসে এবং প্রতিটা ব্যবসায়ী জানতে পারে। এদের ইউনিটি এত চমৎকার যে সবাই জানতে পারে যে এইটা একটা মিষ্টি কথা বলা সিটার, তাহলে একে যেমনে পারো বাধায় দিবা। অর্থাৎ আপনি এই যে ব্রেন খাটায় যে জায়গায় যাইতে চাইছিলেন, আপনাকে যে কতভাবে ন্যাংটা করবে এটা আপনার বোঝার বাইরে। কারণ ব্যবসায়ীরা কোটি কোটি টাকা খাটায় বসে আছে, আপনার এই সস্তা মানের ব্রেন নিয়ে আপনি সাকসেসফুল হবেন আর ওনারা মাসি মারবে এই কারণে। তাহলে একটা কথা আপনাদের বলি যে অতিরিক্ত ব্রেন খাটানো কোনো কিছুতেই ভালো না। আপনার যখন সামর্থ্য কম তখন খুচরা দোকানের থেকে মাল কিনতে হবে, আবার আপনি যখন বিশাল কোটিপতি তখনই চায়না থেকে মাল কিনে নিয়ে নিজেই চলে আসবেন, নিজেই ইম্পোর্টার হয়ে যাবেন। এটা হচ্ছে একদম সৎ সুন্দর মানসিকতা এবং এটি হচ্ছে অরিজিনাল ব্যবসায়িক মানসিকতা। এবং যে যেখানে যেটুকুন হক রাখে তাকে সেটুকুন দিতে হবে। যেমন মনে করেন একটা ধান উৎপাদন হয় আপনার দিনাজপুরে, আপনি দিনাজপুরে যদি যেতে পারেন তাহলে হয়তো বা 2 টাকা কমে
কেজিতে চাল কিনতে পারবেন। কিন্তু একজন ব্যবসায়ী সে দিনাজপুরের থেকে বরিশাল পর্যন্ত মালটা নিয়ে গেল, চালটা নিয়ে গেল, আর তাকে আপনি 2 টাকা প্রফিট দিবেন না, এটা তো আপনি ব্যবসায়ীর হক নষ্ট করতেছেন। তাহলে ওই ব্যবসায়ী যেদিন আপনাকে বাগে পাবে সেদিন আপনাকে একদম বাধায় দিবে। চালের জায়গায় যে কি দিবে একমাত্র আল্লাহই জানে। চাল দেবে না বিষ দিবে, খাওয়ার পরে টের পাবেন। তাহলে কখনো অতিরিক্ত ট্যালেন্টেড, ওভার ইমোশনাল এবং ওভার ট্যালেন্টেড হতে হয় না। সবসময় মনে রাখতে হয় যে আমারও প্রতিবন্ধকতা আছে, আমারও লিমিটেশন আছে, আমারও সামর্থ্যের লিমিটেশন আছে। তাহলে আমার সামর্থ্যের মধ্যে আমি কি পাওয়ার যোগ্য সেটুকুন যদি আমি পাই কোনোভাবে, তাহলে আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা পোষণ করব। তাহলে আপনারা গাইড কিনা নিয়ে কত কমের মধ্যে গাইড পাওয়া যাবে, এই জিনিসটা নিয়ে যত ব্রেন খাটান, এটা টোটালটাই সময় নষ্ট এবং একটা সময় পরে বিজনেসে বড় ধরনের ধস। তো এই ব্রেনটা আপনারা সবিনয় খাটাবেন না। জেনে শুনে বুঝে খুঁতখুঁতানি অথবা ওভার স্মার্ট হইতে যে একদম বাঁশ মারাটা খাবেন না। ঠিক আছে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গাইড জিনিসটা কি? অনেক উচ্চারণ করতে পারে না, গাইড বলে। গাইড হচ্ছে গাইডলাইন, লাস্টে ড যদি থাকে সেটাকে বলা হচ্ছে গাইডলাইন, মানে দিক নির্দেশনা। আর গাইড লাস্টে ট মনে হচ্ছে জটা, অর্থাৎ বিদেশ থেকে অনেক কাপড়কে যখন প্রেসার দিয়ে বেল করে একটা গাইডের মতো জটার মতো বাঁধা হয়, তখন জায়গাটা কম লাগে, অনেক মাল ধরে। তাহলে এটা অরিজিনাল নাম হচ্ছে গাইড। গত 50 বছর গাইডের ব্যবসা করে এখনও অনেকে আছেন যারা গাইড জিনিসটা উচ্চারণ করতে জানেন না। 50 বছর ধরে মাল বিক্রি করে খাতুনগঞ্জের বিশাল কোটিপতি, উনি এখনও জানে না অথবা উচ্চারণ করতে জানে না যে স্কটিয়া নামে কোনো ব্র্যান্ড নাই। এই যে আপনারা খরগোশ মার্কা, বাঘ মার্কা এগুলো মাল যে খুঁজেন, আপনারা বলেন এটা স্কটিয়া কোম্পানির মাল অথবা মার্কার মাল। বেসিক্যালি এটার নামটার উচ্চারণ হচ্ছে স্কটিয়া না। ঠিক আছে? তা ছোট ছোট ভুলগুলো অনেক বড় ধরনের বেইজ্জতির কারণ হয়ে দাঁড়ায়। ছোট ভুলগুলো আপনারা করবেন না। এই কোম্পানিটার নাম হচ্ছে স্কশিয়া তাইওয়ানের। ঠিক আছে? সো আপনাকে গাইডের ব্যবসা যদি করতে হয় তাহলে সবার আগে যে বিষয়গুলো জানতে হবে যে যদি কিনা আপনি বড় লেভেলের এক্সপার্ট হইতে চান, আর তার যদি না হন, আপনি যদি ক্রেতা হন, তাহলে আপনার যতগুলো প্রশ্ন আছে প্রশ্নগুলোর সহজ উত্তরগুলো সহজেই দিয়ে দিব। তো তাইওয়ান, চায়না, কোরিয়া, জাপান সব জায়গায় বিভিন্ন কোম্পানি আছে। এখন একটা কোম্পানি 5টা মার্কায় মাল ছাড়ে, একটা খরগোশ, একটা বাঘ, একটা সিংহ, একটা পাতা, একটা চশমা, বিভিন্ন রকমের। বাট ঘুরে ফিরে কিন্তু কোম্পানি একটাই। কথা বুঝতে পারছেন? ব্যবসা করার জন্য প্রথমে তারা কথার কথা খরগোশ মার্কা মাল ছাড়লো, পরের বছর ছাড়লো সিংহ মার্কা মাল। এখন সাধারণ বাঙালি অথবা সাধারণ ক্রেতারা তো আর জানে না যে মালটার উৎপত্তি কোথা থেকে। তারা জানে ভাই নতুন একটা মাল আছে খরগোশ, সেরকম মাল, ভাই মাথা নষ্ট করা, ঝাঁপায় পড়ো। কারণ সাধারণ যারা, আপনারা তো বিভিন্ন ভিডিওতে আমার বিভিন্ন কথায় শিখেছেন অথবা লক্ষ্য করেছেন যে আমাদের সমাজে সার্টিফিকেট আলা এক্সিকিউটিভ অথবা অফিসার অনেক আছে যার কোনো বেসিকই নেই। তাহলে একজন ভ্যানের পরে মাল বিক্রি করে তার কাছ থেকে সর্বোচ্চ কতটুকু ইন্টেলেকচুয়ালিটি আপনি আশা করতে পারেন? এটা তো তার অপরাধ না, বরঞ্চ তার শিক্ষা এবং ইন্টেলেকচুয়ালিটি না থাকার পরে সে পরিশ্রম করে 2 টাকা রোদে গরমে বৃষ্টিতে ভিজে 2 টাকা ইনকাম করতেছে সৎভাবে, পবিত্রভাবে। উল্টে তো ওই ভ্যানালাকে স্যালুট দেওয়া উচিত, ওই হকারকে স্যালুট দেওয়া উচিত যে আমি শিক্ষিত হয়ে চোর হয়েছি, আর তুমি অশিক্ষিত থেকেও হয়তো বা পরিবারের অভাবের কারণে পড়াশুনো করতে পারো নাই, বাট তুমি হালাল কামাই করতেছো, তুমি গায়ে গতরে পরিশ্রম করে কামাই করতেছো। স্যার তাকে স্যালুট দেওয়া উচিত। ডেফিনেটলি আমি তো স্যালুট দিই, আমি বুকে জড়ায় ধরি, কারণ তার প্রতিটা পশমে হালাল উপার্জনের টাকা আছে। সো এই যে মানুষগুলো যে এত কিছু জানবে না, এটাই স্বাভাবিক। তো তারা একটা জিনিস করে কি, চট অথবা মার্কা দেখে মাল কিনে। ভাই এবার কি দোয়েল মার্কার মাল ফাটাফাটি পড়ছে না? ভাই হলুদ রঙের শর্ট,
দোয়েল মার্কা, এর বাইরে তাদের আর জ্ঞান থাকে না। বেসিক্যালি ঘটনাটা হলো কি, দোয়েল বলেন, শাপলা বলেন, কবুতর বলেন, কাক বলেন, শকুন বলেন, যাই বলেন না কেন, ওই সাপ্লায়ার একই কোম্পানি, তাইওয়ানের একই কোম্পানি। সে এক এক সময় এক একটা মার্কা বানায় বানায় মার্কেটের মধ্যে একটা মজা আনে। কথা বুঝতে পারছেন? এছাড়া আর কিছুই না। তাহলে মার্কার পিছনে আর চটের মধ্যে দৌড়ায় লাভ নাই। এবং ইম্পোর্টাররাও যখন মাল নিয়ে আসে তখন এ গ্রেডের মাল নিয়ে আসে, মনে করেন যে 20 বেল আর 80 বেল নিয়ে আসে বি গ্রেডের। এখন এ গ্রেডের মালটা দাম 20,000 আর বি গ্রেডটা 10,000। তো এ গ্রেডটা বছরের শুরুতে যখন ছাড়ে তখন মার্কেটে নাম হয়ে যায় দোয়েল মার্কা মাল নাম্বার 1 এবছর সেরা মাল। তখন মানুষ পাগলের মতো খালি দোয়েলের পিছনে ঘুরতে থাকে, তখন এ গ্রেড বি গ্রেডের পিছনে ঘুরতে থাকে না। আর এ গ্রেডটা যখন এই 20টা মাল শেষ হয়ে যায়, মার্কেটে পরিচিতি পেয়ে যায়, তখন ওই যে বাকি 80টা মাল 10,000 টাকা দামে ছিল, ওই 80টা মালই তখন 18,000 টাকা করে বিক্রি হওয়া শুরু হয়ে যায়। তখন যত ব্যবসায়ী আছে, সদরঘাট বলেন, খাতুনগঞ্জ বলেন, যত ব্যবসায়ী আছে, তখন তারা লালে লাল হয়ে যায়। কারণ আপনি তো মার্কার পিছনে দৌড়ান, আপনি তো কোয়ালিটির পিছনে দৌড়ান না। আর যেহেতু মার্কার পিছনে দৌড়ান, টাকাও খরচ হয়, আবার কোয়ালিটিটাও পান না, তাহলে আপনি যে ভিখারি সেই ভিখারিই থাকেন। প্রথমে 10টা মাল নিছিলেন, এ গ্রেড পড়ছিল, 5 লাখ কামাই করছিলেন অথবা 2 লাখ কামাই করছিলেন, সেখান থেকে 1 লাখ আপনি পরিবারের দেনা পাওনা শোধ করছেন, পুরনো দেনা, আর 1 লাখ খেয়ে শেষ করছেন। আর এরপরে যে মাল পাচ্ছেন সেই মালে যা লাভ হচ্ছে তাতে খালি দিনটা পার হচ্ছে। অর্থাৎ আপনি সারা জীবন গরিব থাকবেন, আপনি সারা জীবন গরিব থাকবেন এবং কাস্টমার অথবা ক্রেতা হয়ে থাকবেন গাইডের। আপনি যদি টাকার মালিক হয়ে যান, আপনি যদি বড় লোক হয়ে যান, তাহলে ব্যবসায়ীরা তো শেষ হয়ে যাবে, তাই না? তাহলে একটা রাষ্ট্রের সরকার যেমন যতই শিক্ষার কথা বলুক, সঠিক শিক্ষাটা মানুষকে দেয় না। কারণ সবাই যদি শিক্ষিত হয়ে যায়, সবাই তো রাজা বাদশাহ হবে, প্রজা থাকবে কে? আর এটা হচ্ছে চরম বাস্তব এবং সত্য একটা কথা। তাহলে ব্যবসায়ীরা কখনো চায় না আপনিও বড় ব্যবসায়ীতে পরিণত হন, শুধু ভদ্রতা থাকে। আর আমরাই সেই বাটটা আপনাদের ভেঙে দিচ্ছি যে আপনারা যারা পরিশ্রম করতেছেন, মেধা খাটাচ্ছেন, যোগ্য হওয়ার চেষ্টা করতেছেন, তাকে অবশ্যই সম্মান করতে হবে, তাকে নতুনের জন্য জায়গা তৈরি করে দিতে হবে, ছেড়ে দিতে হবে। সো আপনি যাতে গাইডের ব্যবসা করে একসময় বড় ব্যবসায়ী এবং টাকার মালিক হতে পারেন, সেই জন্যেই যত সিক্রেট আছে, যত গুপ্ত কথা আছে, যেগুলো 20 বছর টাকা ধ্বংস করে পরিশ্রম করে শিখতে পারবেন না, সেগুলি শুধুমাত্র আমরা আপনাদের শেখাই দিই, যে সমাজের প্রতিটা মানুষ কোটিপতি ব্যবসায়ীতে পরিণত হোক, কেউ যেন অন্ধ এবং বোকা না থাকে। কথা বুঝতে পারছেন? আর এই মনটা নিয়েই আপনাদের সাথে এই গাইডের ব্যবসায় আমার প্রবেশ। এখন আমরা এই বছর পর্যন্ত কোনো মাল ইম্পোর্ট করি না, তাহলে আমাদের অসংখ্য পার্টনার গোডাউন আছে, পার্টনার গোডাউন যারা ইম্পোর্ট করে, এবং কপাল গুণে তারা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে, পরিচিত জনের মধ্যে, আপন জনের মধ্যে। এবং এই যে গাইডের যে সাম্রাজ্যটা, এই সাম্রাজ্যের এই এলাকাটার একসময় 25 বছরের চেয়ারম্যান ছিলেন আমার নানা শ্বশুর সাহেব। এবং এখানে আশপাশে যারা বড় ব্যবসায়ী আছে অথবা যেসব জমি জমা আছে, টুকটাক বলা যায় যে আমার শ্বশুরবাড়ির দিকের থেকেই আত্মীয় স্বজন পরিচিত জন, ঠিক আছে? যার কারণে এখান থেকে আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতাটা করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবার কোশ্চেনটা হলো যে আপনি গাইড নিয়ে ব্যবসা শুরু করতে চান। ও আচ্ছা, এখানে 2-1টা প্রশ্নের উত্তর বাকি আছে, যে তাহলে সবাই কি গাইড ইম্পোর্ট করতে পারে না? না, পারে না। এটার জন্য ডিসি অফিসের পারমিশন হয়ে এটে অনেক রকমের ক্রিটিক্যাল প্রসেস আছে, আপনি চাইলেই ইম্পোর্ট করতে পারবেন না। নাম্বার 2, আপনি কি গোডাউনের থেকে মাল নিতে পারবেন কমের মধ্যে? মূল জায়গা থেকে ইন্ডিয়ানরা যেমন খালি মূল জায়গা খুঁজে কমের মধ্যে নেওয়ার ধান্দা করে, আপনি কি এটা করতে পারবেন? না, পারবেন না। উল্টে এতটা বেইজ্জতি হয়ে যাবেন যে তখন কানতেও মানুষ ভাড়া পাবেন না। ট্রাস্ট মি, এটা পারবেন না। এটা দীর্ঘ পরিশ্রমের পরে যখন একটা রিলেশন হয় এবং আপনি কোটি কোটি টাকার মাল রেগুলার টানেন অথবা কেনেন, তখন যে একটা রিলেশন, যদি ওই ইম্পোর্টার চায় তাহলে আপনাকে ওই অ্যাক্সেসটা দিবে। তবে মাল আপনাকে ওই খাতুনগঞ্জের দোকানের রেটেই আপনাকে কিনতে হবে। সে আপনাকে স্পেশাল ডিসকাউন্ট খুব কম দিবে, মুখ দিয়ে দিবে, বাস্তবে দিবে না।
মুখ দিয়ে খানা দানা, গলায় গলায় পিরিচ সব দিবে, কিন্তু বাস্তবে আপনাকে ছাড় দিবে না। তবে যখন আপনি প্রতি বছর প্রচুর পরিমাণ মাল কিনবেন এবং আপনার দেনা পাওনাটা খুব সুন্দর হবে, তখনই শুধুমাত্র তারা মন থেকে আপনাকে সুন্দর একটা ছাড় দিবে, যখন আপনি গাইডের হোলসেল ব্যবসায়ী হওয়ার সুযোগ পাবেন। আর এটা সব ব্যবসায়ের নিয়ম, এটা ওনাদের দোষ না, এটা অপরাধ না, এটা ওনাদের খারাপ আচরণ না, এটা সারা পৃথিবীর হোলসেল ব্যবসার সম্পর্কের নিয়ম। ঠিক আছে? আচ্ছা, এরপর এই যে দোকান ব্যবসায়ীরা, আগে যেটা হতো, খাতুনগঞ্জ পানির নিচে বন্যায় ডুবে যেত, তারপরে বিদেশ থেকে আসার সময় অনেক কন্টেইনারে ছিদ্র থাকে, পানি ঢুকে যে ভিজে যায়, অর্থাৎ অনেক গাইড বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়। আবার অনেক গাইড গোডাউনের মধ্যে পড়ে থাকে, যেটা বিক্রি হয় না, 1 বছর পরে যে দেখা যায় সেটার পরে তেলাপোকা পড়ছে, ইঁদুরে পায়খানা করছে, অথবা ইঁদুরে কাপড়টা ক্ষতিগ্রস্ত করছে। অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয় কিছু মাল, কাজ করতে গেলে কিছু ক্ষতিগ্রস্ত হয় না। আপনি যদি চালের ব্যবসা করেন, তো কিছু চাল কি আপনার বস্তা থেকে ছড়াই ছিটিয়ে পড়ে যাবে না? তো এরকম কিছু ক্ষতি হয়। তো দেশের মধ্যে কিছু কিছু ব্যবসায়ী আছে, রংপুরে আছে, টঙ্গীতে আছে, সদরঘাটে আছে, ওনারা পাগল হয়ে থাকে বিশাল অঙ্কের টাকা অ্যাডভান্স ফেলে রাখতে, যে ভাই যত মাল ক্ষতিগ্রস্ত হয়ে ওইটা আমাকে দাও, আর ওইটাই আপনাদের খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করতে থাকে আর 3 গুণ লাভ করতে থাকে। কিন্তু আমি যখন খাতুনগঞ্জের ব্যবসায় ঢুকেছি, তখন যত ব্যবসায়ী আছে তাদের সচেতনতা তৈরি করেছি যে আপনারা আপনাদের গোডাউনগুলো নিজের টাকা দিয়ে চারপাশ ঘিরে ফেলেন, যেন বন্যায় আপনার 20 লাখ 1 কোটি ধ্বংস না হয়। ওই মালিক কখন আপনার গোডাউন, যার কাছ থেকে ভাড়া নিছেন, সে কখন গোডাউন ঠিকঠাক করে দিবে, ওইটার জন্য বসে থাকেন না। আপনি নিজের পকেটের থেকে 5 লাখ খরচ করে গোডাউন একদম ওকে করে ফেলেন, মালিকের ভাড়া থেকে সেটা মাসে মাসে কেটে নেবেন। বাট এই 5 লাখের অভাবে, অথবা এই কাজটার অভাবে আপনার 25 লাখ টাকার মাল আপনার ধ্বংস হয়ে যাচ্ছে, 70 লাখ টাকার মাল বন্যার পানিতে আর টয়লেটের পানিতে ভিজে যাচ্ছে, আর আপনাকে লস টানতে হচ্ছে। কি কারণে মালিকের জন্য ওয়েট করতেছেন? তো এখন খাতুনগঞ্জের প্রতিটা দোকান থেকে শুরু করে, গোডাউন থেকে শুরু করে, সব দেখবেন একদম উঁচু উঁচু দেয়াল দিয়ে ঘেরা। আর এটা আমার অনেক কষ্ট হয়েছে তাদের এই জিনিসটা বোঝাতে, কারণ তারা অনেক ব্যবসায়ী, তো তারা চারানা পয়সাকেও অতিরিক্ত ভালোবাসে, খরচ করতে চায় না। কিন্তু কিছু কিছু সময় খরচ করাটা গুরুত্বপূর্ণ। যখন লাভ লস মিলাবেন আর ভবিষ্যৎটা মিলাবেন, তখন বুঝতে পারবেন যে কিছু কিছু সময় 2 টাকা নিজের পকেটের থেকেও খরচ করা বাধ্যতামূলক হয়ে যায়, এবং সেটা আপনার কল্যাণের জন্যই। ঠিক আছে? তো এখন এই ভেজা ফাড়া এইসব মালটাল একটু কম চলে। আর আগে যখন কম পাওয়া যায়, আগে বন্যায় ভিজে যেত গোডাউনের মাল, আর উত্তরবঙ্গের ওই ট্রাকে করে মাল নিয়ে উত্তরবঙ্গ পর্যন্ত যাইতে ঝাঁকা ঝাঁকা খেয়ে মালের পানি সব জড়ে যাইতো, আর এলাকায় নিয়ে টিনের গোডাউনের মধ্যে যখন 5-7 দিন রাখতো, মাল একদম আগুনের মতো গরম হয়ে যেত, কিন্তু অরিজিনালি মালটার টেম্পার নষ্ট হয়ে যেত। কথা বুঝতে পারছেন? তো এরকম অসংখ্য ঘটনা আছে। তো এগুলো আরও অন্য অন্য ভিডিওতে আপনারা দেখে নেবেন। তারপরে আগে যেমন গাইডের মধ্যে অনেক দুর্নীতি চলতো, এখন এটা কমপ্লিটলি বন্ধ। এখন 2 নম্বর গাইড, তারপরে ভাঙা গাইডে জোড়া লাগানো, এগুলো সব বন্ধ। কারণ আমি ভিডিও করার পরে, মানুষকে সচেতন করার পরে, টোটাল টোটাল এই গাইডের ব্যবসার মধ্যে বিশাল আলোড়ন এবং ঝড় উঠছে। এরপরে সবাই স্বচ্ছ এবং সুন্দর ব্যবসা করে, এবং এটার জন্য আমাকে ডিবি অফিসে যাওয়া লাগছে, এটার জন্য আমাকে ভোক্তা অধিকারে যাওয়া লাগছে, এবং প্রতিটা জায়গাতে আল্লাহর ইচ্ছায় একদম টপ লেভেলের অফিসাররা আমাকে বুকে জড়ায় ধরছে, উল্টে সম্মানের সঙ্গে আমাকে বাসা পর্যন্ত পৌঁছায় দিচ্ছে। এবং এই ব্যবসাটা কোনটা বৈধ, কোনটা অবৈধ, কি হওয়া উচিত, সেটা আমার কাছ থেকে আলোচনা করে তারা আমাকে সম্মান করছে, এবং আমার কাছ থেকে আলোচনা করে তারা জিনিসটা বুঝে নিছে। কারণ এটা না জানাটা কোনো অপরাধ অথবা অযোগ্যতার কিছু না। বেসিক্যালি বাংলাদেশে তো বাংলা অথবা ইসলামী স্টাডিজে পড়াশুনো করে বিসিএস ক্যাডার হওয়া যায়, এরপর ম্যাজিস্ট্রেট হওয়া যায়। এখন ম্যাজিস্ট্রেট কি সব চুরি সব জানে? সব চুরি কি তাকে শেখানো হয়? তা আমাদের মতো যারা ব্যবসায়ীরা কাট ক্লিয়ার কথা বলে, তাদের কাছ থেকে ওনারা যদি একটু সময় পায়, সহযোগিতা পায়, ভালোবাসা অথবা সম্মান পায়, ওনারা জিনিসটা শিখে নিতে পারে এবং সঠিক নিয়মটা অ্যাপ্লাই করতে পারে। আর তাহলে ওনাদের অ্যাপ্লাই করার মধ্যেও হয়তো বা ভুল ত্রুটি হয়ে যায়, যেটা উনি কাগজপত্র জেনেছে কিন্তু অরিজিনালটা উনি জানে না।
তো বাংলাদেশের এমন কোনো মন্ত্রণালয় নাই যে অন্তত কাপড়ের ব্যবসা নিয়ে, যে কোনো কাপড়ের ব্যবসা নিয়ে টুকটাক আমার সাথে ২-১ বার ফোনে কথা হয় নাই এবং তারা যেটুকুন জানতে পারছে আমার কাছ থেকে এরপরে আমাকে ধন্যবাদ দেয় নাই। এটা ঘটে নাই। ঠিক আছে? তো এটার জন্য আমি আসলে শুকরিয়া আদায় করব। যেমন আমার জীবনে ক্যারিয়ারের ১ম দিকে আমার একটা সুযোগ হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের যে সিআইপি অ্যাওয়ার্ডটা দেয়, যে ক্রেস্টটা দেয়, এই ক্রেস্টটাও আমার নিজের হাতে তৈরি করা। তারা আমাকে সেই সুযোগটা দিছিল এটা ডিজাইন করে দেওয়ার জন্য। তাকে আমার সম্মান করেছিল। তো এই যে বিষয়গুলো এটা খুব ভালো লাগে। তো এখন দেখেন, এই যে গাইডটা আপনারা যে কিনেন, গাইডটা কিনতে গেলে কোন গাইডে বরকত হবে, কোন গাইডে ব্যবসা হবে। আপনার পাশে ১০ জন ব্যবসায়ী মাল বিক্রি করতেছে, কিন্তু আপনিও বিক্রি করছেন। তার মাজায় লুঙ্গির মধ্যে লাখ টাকা বাঁধা আছে, আর আপনার একটা সিগারেট খাওয়ার টাকা নেই, অথবা বাসায় গেলে ৩,০০০ টাকা লাগবে, সেটা পাশের ব্যবসায়ীর কাছ থেকে হাওলাত করতেছেন। কী কারণে জানেন? কারণ আপনি আপনার পছন্দে মালটা কিনেন, আইটেমটা কিনেন আপনার পছন্দে, আপনার মন ভরার জন্য। এখন আপনার মন ভরার জন্য যেটা আপনি কিনছেন সেটা তো আপনাকে টাকা দিবে না যদি কিনা একটা ম্যাচিং না হয়। ব্যবসার সূত্রের সাথে যদি ম্যাচিং না হয় কাকতালীয়ভাবে, তাহলে আপনার পছন্দের মালে আপনাকে ব্যবসা দিবে না, আপনার মনটা ভরে দিবে হয়তোবা। আর ব্যবসা দিবে যে মালে, সে মালটা হয়তোবা আপনার পছন্দই হবে না। আইটেমটা শুনলে বলবেন, ভাই এইসব আইটেম কি? আমি তো ছেলেদের জ্যাকেট বিক্রি করবো, আমি মেয়েদের স্কিন গেঞ্জি কেন বিক্রি করতে যাব? না না ভাই, এই মাল আমার চলবে না। অর্থাৎ গাইডের জগতে টাকার মালিক আপনি হতে পারবেন না। তাহলে আপনাকে গাইডের জগতে টাকার মালিক হতে গেলে আমরা আপনাদের যে আইটেমগুলো সাজেস্ট করি, আপনারা সেই আইটেমের মধ্যেই শুধুমাত্র থাকেন, কারণ ব্যবসা করতে নামছেন টাকার জন্য। আর এরপর গাইডের জগতে ডেলিভারিটা কিভাবে হয় সেটা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হয়। করতোয়া, এজেআর, এসএ পরিবহন, জননী, সওদাগর, সুন্দরবন, এই কুরিয়ারগুলোর মাধ্যমে আমরা ডেলিভারি করি। এত বছর আমরা সুন্দরবন কুরিয়ারে মাল দেইনি, এবছর থেকে আমরা সুন্দরবন কুরিয়ারেও মাল জমা দিচ্ছি। তবে আপনাদের মাথায় রাখতে হবে, আপনার বাসার পাশে সুন্দরবনের যে কুরিয়ারের যে অফিসটা আছে সেটা যদি এজেন্ট অফিস হয়, অবশ্যই সেখানে মালটা যাবে না। কারণ এত বড় এবং ভারী মাল সব কুরিয়ারেই জেলা শহর পর্যন্ত মালটা যায়। তো আপনার বাসা যদি জেলা শহর থেকে অনেক দূরে হয়, তাহলে আপনার খরচটা বাড়বে এবং মালের ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হবে। আর অন্য ব্যবসায়ীর কাছ থেকে আপনার মাল কিনলে যেমন বিকাশের টাকা দিতে হয়, এরপর বিকাশের খরচের টাকা দিতে হয়, এরপর গোডাউন থেকে মাল নামানো মাঝি অথবা লোডার, অ্যাকচুয়ালি তাদের ফ্যামিলি পরিচয় হচ্ছে মাঝি, বাট বেসিক্যালি তার হচ্ছে লোডার, অর্থাৎ কুলি। তো এই লোডারদের একটা চার্জ থাকে, এই চার্জটা দিতে হয়, এরপর ভ্যান ভাড়া দিতে হয়। তো সবগুলো টাকা আপনাকে তাকে দিতে হবে। অর্থাৎ খাতুনগঞ্জ থেকে আপনি যদি একটা মাল কিনেন ১০,০০০ টাকায়, এর সঙ্গে আপনার আরও ৪-৫০০ টাকা আপনার বেশি খরচ হয়ে যাবে এই আনুষঙ্গিক খরচ দেওয়ার পরে, তারপরে তারা মালটা পাঠিয়ে দিবে। এখন এই জায়গায় ছোট্ট একটা টেকনিক আছে যে, আচ্ছা এই কথাটাই শেষ করি যে আপনাকে ৪-৫০০ টাকা অথবা ৩০০ টাকা আপনার অতিরিক্ত খরচ হবে, যেটা আমাদের কাছে খরচ হয় না, বরং আমাদের মার্চেন্ট অ্যাকাউন্টে টাকা দিলে আপনার বিকাশের যে টাকাটা সেটা আমাদের খরচ হয়, কিন্তু আপনাদের খরচ হয় না। কথা বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে ঘটনা, দেনা পাওনার ঘটনা। আর এরপরে যারা গাইডের ব্যবসা করার জন্য প্রচুর পরিমাণ গাইড কিনে লোড দিয়ে দোকান দিচ্ছে, সবাই বলে আমি ইম্পোর্টার, অ্যাকচুয়ালি সবাই ইম্পোর্টার না, হাতে কোনো অল্প কয়েকজন মানুষ ইম্পোর্টার। আর তার মধ্যে ভালো ইম্পোর্টার মাত্র ১-২ জন, তাছাড়া ভালো ইম্পোর্টার নাই। সবাই বলবে আমি ইম্পোর্টার, আমি মাল ইম্পোর্ট করি। মাল বেচার জন্য কতজনে কত কথা বলে না, বঙ্গবাজার, গুলিস্তান, সদরঘাট এইসব জায়গায় যদি যান, তো রাতারাতি কত কথা বলে না যে মালটা প্রায় বেহেশতর কাছাকাছি, সপ্তম বেহেশতের কাছাকাছি থেকে আসছে, তাই না? এরকম একটা অ্যাটিটিউড থাকে না? তো যে যার মাল বিক্রি করার জন্য হাজার রকমের কথা বলে, হাজার রকমের কথা বলে। যেমন বিয়ের সময় মা বলে যে আমার ছেলের থেকে ভালো ছেলে আর লক্ষ্মী ছেলে পৃথিবীতে একটাও নেই, আর ওপাশে মেয়ের বাবা বলে যে আমার মেয়ের মতো আদর্শবান মেয়ে, হ্যাঁ, ৫ ওয়াক্ত নামাজ পড়া মেয়ে আর কেউ নাই। বাস্তবে সংসার যখন করতে যান তখন নিজেই বুঝতে পারেন যে আপনি কে আর আপনার স্ত্রী কে। তাহলে আপনার নিজের জীবন নিয়েই যখন এত খেলা, তো বাইরের মানুষ একটা কাপড় বিক্রি করতে যে তো খেলবেই, এটাই স্বাভাবিক, তাই না? এটাই স্বাভাবিক। তো এখানে অনেক বেশি আপসেট হওয়ার কিছু নেই, আরেকজনকে চিটার বলার দরকার নাই। আপনাকে বুঝতে হবে এটা ব্যবসার ধারা, এটাকে মানানোর ক্ষমতা রাখতে হবে।
কারণ মানায় নেওয়া আর মেনে নেওয়া এই দুইটা যতদিন পর্যন্ত আপনার ব্রেনের মধ্যে না হবে ততদিন পর্যন্ত আপনি আপনার জীবনে সুখ জিনিসটা পাবেন না এবং কাজে বরকতটা পাবেন না। আচ্ছা, এবার আসেন আপনাদের আমরা বলে দিই যে কোন মালটা নিলে আপনার ব্যবসা হবে। ও আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলাম যে খাতুনগঞ্জের ব্যবসায়ী অথবা সদরঘাটের ব্যবসায়ী অথবা অন্য জায়গার ব্যবসায়ী যারা একটু কম টাকায় বেশি পরিমাণ মাল কিনে, মনে করেন 1 ট্রাক মাল মানে 276 বেল মাল সে কিনে তার এলাকায় নিয়ে যেয়ে এবার হোলসেল দিচ্ছে। এখন ওনারা যখন বিশাল পরিমাণ মালটা কিনে স্টক করে তখন ওনার ওই একটা ডিসকাউন্ট পায়। কথার কথা, আপনার কাছে যে মালটা 10,000 টাকায় বিক্রি করছে উনি এটা 7,000 টাকায় কিনেছে। বাট একটা জায়গায় উনি ধরা, ওই বলে না পৃথিবীতে কুছ পানে কে লিয়ে কুছ খোনা পাড়তা হে, যে আপনার সৃষ্টিকর্তা যদি সাধনা করেন তাহলেই শুধুমাত্র সৃষ্টিকর্তা আপনাকে ভালোবাসবে, বরকত দিবে। তাহলে আপনাকে তো সাধনা তো করতে হলো, আপনার জীবনের সময় তো গেল, পরিশ্রম তো গেল। তা সৃষ্টিকর্তা নিজেই আপনাকে ছাড় দিচ্ছে না, তাহলে আর কেউ কি আপনাকে ছাড় দিবে? দিবে না। তাহলে বাস্তবটা হচ্ছে কুছ পানে কে লিয়ে কুছ খোনা পাড়তা হয়, অর্থাৎ আপনি কিছু ছাড় দিবেন আর একজন আপনার জন্য কিছু ছাড় দিবে, আপনি আর একজনের জন্য কিছু করবেন, সে আপনার জন্য কিছু করবে। আপনি কাউকে ভালোবাসবেন, সে আপনাকে ভালোবাসবে। আপনি কাউকে একটা ঢিল মারবেন, সে আপনাকে একটা পাথর মারবে। এটি পৃথিবীর নিয়ম। তাহলে প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে যারা বেশি পরিমাণ মাল কিনে গোডাউন করে তারা একটা জায়গায় শুধু আটকে যায়, যেহেতু ওই যে কুছ পানে কে লিয়ে কুছ খোনা পাড়তা হয়। তাহলে উনি টাকার ডিসকাউন্ট পেল, প্রতি বেল 3,000 টাকা কমে 7,000 টাকা করে কিনছে, বাট একটা মালও ওনার বেছে নেওয়ার মতো সুযোগ দেওয়া হবে না। উনি শুধু আইটেম বলবে, আইটেম আকারে দিয়ে দিবে অথবা গাইড আকারে দিয়ে দিবে। তো বর্তমানে গাইড আকারে দেওয়া হয়, আইটেম আকারে দেওয়া হয়, যে শার্টের বেল 10 বেল, বেবি সুইট 50 বেল, অমুক বেল 30 বেল, এভাবে দেওয়া হয়। এরপর একটা ছাড় দেওয়া হয়। কিন্তু এই যে 30 বেল বেবি সুইট সে নিল, একটা মালও সে চেক করে করে নিতে পারবে না। খালি মার্কা বলবে, কোন মার্কার মাল দিব, চলবে? আচ্ছা ঠিক আছে চলবে, দিয়েন 500 টাকা কম দিয়েন। বাট একটা মালও সে বেছে বেছে নিতে পারবে না। তাহলে তার এই যে 300 বেল মাল অথবা 276 বেল মাল সে যে নিল হোলসেল, তার প্রতিটা মালই তাকে বিক্রি করতে হবে, অর্থাৎ প্রতিটা মালই তার কাছে ভালো। কোনোটা যদি খারাপও পড়ে সেটাও আপনাকে তার ধরায় দিতে হবে, অথবা তার টাকা আটকে যাবে। আর যার কারণে আমরা একটা কাজ করি, মানুষ আমাদের কাছে আসে হচ্ছে কোয়ালিটির জন্য। কারণ এখন মানুষ বুঝতে পারছে যে বাংলাদেশে অথবা বিশ্বের যে কোনো গার্মেন্টসে মাল বানায় কোয়ালিটি পার্সন, কিউসি পার্সন, ইন্সপেকশন, কত কিছু বসায় দিও একটা মাল ভালো বানানো যায় না, কত রকমের ফল্ট তৈরি হয়। আর সেই মালটা কয়দিন ব্যবহার করে ফেলে দেওয়ার মধ্যে সেখানেও যদি সবচেয়ে কম দামের মালটা খুঁজি, তাহলে কোয়ালিটি আর কী পাবো, আর সে মাল বেচবো কেমনে? তাহলে ফেলে দেওয়া মালের মধ্যে যদি আপনার ভালোটা পাই, তো আশা করা যায় সেখান থেকে কিছু ভালো মাল বিক্রি করলে ভালো ইনকাম হবে। আর এই সেন্সটাই গত 50 বছর ধরে মানুষের ছিল না, যেটা আমরা তৈরি করে দিয়েছি, যে ভালো মালই পর্যন্ত বেচতে পারতেছেন না, আর খারাপের মধ্যেও যদি কম দামেরটা নেন তা বেচবেন কেমনে মাল? গাইড কিনলে সবার আগে লক্ষণীয় হচ্ছে লাল নীল সাদা হলুদ কি পড়ছে সেটা না, সব থেকে লক্ষণীয় বিষয় হচ্ছে ছেঁড়া ফাটা মাল অথবা বাতিল মাল কত কম পড়ছে, ততই সেটা এ গ্রেডের মতো। এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড এই ভাষাগুলো আসলে আমরা ব্যবহার করি ব্যবহার করি ব্যবহার করি কাজের সুবিধার্থে, হিসাবের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। বেসিক্যালি ভালো আর মন্দ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের গাইডের ভালো মালটা নিতে হবে, যেন মালটা খোলার পরে আমার সর্বোচ্চ 25% মালও যদি ফেলে দিতে হয়, 20% ফেলে দিতে হয়, কোনো দাবি দেওয়া নেই। বাট 60% মাল অথবা 70% মাল যদি আমি ফ্রেশ অথবা ফ্রেশের মতো যদি পাই, আলহামদুলিল্লাহ। এখন এই মালটা আপনি 100%ই ফ্রেশ পাইতেন, বলতে গেলে 95% ফ্রেশ পাইতেন যদি মালটা দুবাই থেকে এ গ্রেডের মালটা আমদানি করা হতো, ইউরোপ থেকে করা হতো, আমেরিকা থেকে করা হতো, কানাডা থেকে করা হতো, সুইজারল্যান্ড থেকে করা হতো, ডেনমার্ক থেকে করা হতো। হল্যান্ড হচ্ছে ইউজড ক্লথের সারা বিশ্বের লিডার, প্রচুর পরিমাণ তারা হল্যান্ড এবং কানাডা
তাদের কাছ থেকে এ গ্রেড মালটা যদি আপনার ইম্পোর্ট করে বাংলাদেশি দিয়ে হতো, মানুষ হা করে তাকায় থাকতো যে এ গ্রেড কাকে বলে আর মালের মজা কাকে বলে। কিন্তু ওই মাল তো জাহাজ ভাড়াটা দিয়ে আর ওই রেটে মাল কিনে এনে বাংলাদেশে বিক্রি করতে গেলে কেউ মাল কিনবে না। তখন একটা বেবি সুইটের দাম হয়ে যাবে 35,000। কিনবেন? কিনবেন না তো। এই জন্য ব্যবসায়ীরা ওইসব রাষ্ট্র থেকে মালগুলো আনে না, এই হাতের কাছে চায়না টায়না এইসব জায়গা থেকেই আনে। তো এখন এই মালগুলোর মধ্যে সর্বোচ্চ ভালোটা কি পড়ে সেটা হচ্ছে লক্ষণীয়। আর এই মালগুলো খোলার পরে যদি চোখের আড়ালে এই মালগুলোকে আপনার আয়রন করে ফিনিশিং করে নতুন করে হ্যাংট্যাগ করে খালি দেখতে হয় যে মালের রং কোনো জায়গা থেকে উঠছে কিনা, ববলিন আসছে কিনা, ছোটোখাটো ছেঁড়া ফাটা থাকলে ওটা ঠিক করে ফেলা যায়। আর এগুলো করেই হ্যাংট্যাগ লাগায় সুন্দর করে শোরুমে সাজায় সাজায় যে শার্টের কেনা দাম অথবা যে কাপড়টার যে জ্যাকেটের কেনা দাম মাত্র 100 টাকা, এটা শোরুমে 3,000 4,000 করে দীর্ঘদিন ধরে কাপড় ব্যবসায়ীরা বেচে আসতেছে এবং সাধারণ মানুষ এটা ধরতে পারে না। আর এটাকেই, এই কথাগুলোকেই এত প্র্যাকটিক্যালি কেউ কোনোদিন প্রকাশ করেনি যেটা আমি এই গাইডের ব্যবসায় এসে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে প্রকাশ করে দিছি এবং ব্যবসায়ীদের কাছে প্রকাশ করেছি। সো এখন সবাই জানে যে কিভাবে কত কমের মধ্যে মাল কালেক্ট করতে হবে। তাহলে এটা একটা অপরচুনিটি। এবং এইসব মাল নিয়ে এখন অনলাইনে উদ্যোক্তা থেকে শুরু করে ঘরে বসে মহিলারা একটা লেডিস সোয়েটার নিয়ে ঘরে বসে মহিলারা অনলাইনে বিক্রি করতেছে, বয়েজ গার্লসের সোয়েটার নিয়ে বিক্রি করছে, ভালো উপার্জন করতেছে। সো উপার্জনের অসংখ্য রাস্তা আছে। এরপর এরপর একটা ভ্যান, মনে করেন ঢাকা নিউ মার্কেটের সামনে যারা ভ্যানে মাল বিক্রি করে, এদের প্রতি সপ্তাহে কম করে 1 থেকে 1.5 লাখ টাকার মাল লাগে। এই মালটা আসে কোত্থেকে? এই গাইডের থেকেই আসে। তো প্রতি সপ্তাহে 1.5 লাখ টাকার মাল যদি বিক্রি করে, তার চোখ বন্ধ করে থেকে যায় একটা ভ্যান থেকেই। তা ওখানে যদি কোনো ব্যবসায়ীর 10টা ভ্যান যদি থাকে, তাহলে 10টা ভ্যানে কয় লাখ টাকা ইনকাম আছে মাসে বলতে পারেন? মাসে 5 লাখ ইনকাম আছে। মাত্র 4 মাস ব্যবসা করতে পারলে 20 লাখ টাকার মালিক হয়ে যাওয়া যায়, একটা গাড়ি কিনে ফেলা যায়, অথবা গ্রামে জমি কিনে একটা একতলা বাড়ি বানানো হয়ে যায় মাত্র 4 মাস ব্যবসা করলে। শুধুমাত্র দরকার কি জানেন? ভালো মালটা পাওয়া, যেন মাল পাওয়ার পরে এগুলো খুলে বেচা কেনা ঠিকঠাক করতে সময় নষ্ট না হয়, খরচ না হয়। কারণ 10,000 টাকার কথার কথা একটা বেল আমি কিনলাম, এই বেলের মধ্যে যদি আমার 60% মালই খারাপ পড়ে, তা 30% তো একদম ফেলেই দেওয়া লাগবে। আর 30% ঠিক করতে করতে যে সময় যাবে, ওই সময়ের মূল্যই তো আরও 20,000 টাকা। আর যে খরচ যাবে সেটা আরও 7,000 টাকা খরচ যাবে। তারপরও বেচার উপযোগী কতটা হবে সেটা দেখার বিষয়। তাহলে আপনার সময়ের মূল্য গেল 10,000, মাল কিনছেন 10,000 আর ঠিক করলেন 8,000, আপনার তো খরচ 28,000 হয়ে গেল। ওর থেকে বেটার এইটা না যে 10,000 টাকার মাল একটু 12,000 টাকা দামের মালটা নিয়ে ওই যে 20% মাল ফেলে দিয়ে বাকি 75% মালই যদি বিক্রি করতে পারি, তাইতেই তো আমার 20,000 চোখ বন্ধ করে ইনকাম হয়ে যাবে রাতারাতি। আজকে মাল নিব, 3 দিনের মধ্যে মাল বেচা শেষ, খইয়ের মতো মাল বেচা হবে। আর এই যে মানসিকতাটা এবং এই সিম্পল যে জ্ঞানটা, এই জ্ঞানটাই আমরা গত 5 বছর অথবা 4 বছর ধরে মানুষকে দিয়ে কিছুটা সাকসেসফুল হয়েছি। যে মানুষ এখন কোনটা গুপ্ত খরচ, গুপ্ত ভোগান্তি, মানে যেগুলো চোখে দেখা যায় না, গুপ্ত অপব্যয়, সেই জিনিসগুলো মানুষ এখন জানতে পারছে। আর যখন জানতে পারছে, সচেতন হয়েছে, তখন মানুষের মন বড় হয়ে গেছে। আমি কি কারণে ফেলে দেওয়া মালের মধ্যেও তার চেয়ে সবচেয়ে কম দামেরটা নিব, আমি সবচেয়ে দামিটা নিব। কিন্তু আমি যে দামিটা পাচ্ছি সেটা আমাকে এনশিওর করো। জুবায়েদ ভাই আমার কথা যেমন মানুষ বিভিন্ন ব্যবসায়ীকে যে বলে, ওনার ভিডিও দেখছেন, উনি যেভাবে আমাকে শিখাই দিছে, আপনার ধান্দাবাজি করার সুযোগ নেই। আমি শিখছি, আমাকে জেনে শুনে বুঝে এরকম একটা মাল দিতে হবে। কথা বুঝতে পারছেন? তো এইটাই হচ্ছে আমাদের সাকসেস, এইটাই হচ্ছে আপনাদের দোয়ায় আমাদের এগিয়ে যাওয়া। এখন এরপরও 20% রিস্ক হাতে থেকে যায়, কারণ বিদেশ থেকে একটা মেন্সের জ্যাকেট মনে করেন 22-এর এইচ একটা কোড দিয়ে থাকে। এখন তাইওয়ান থেকে মনে করেন একটা 22-এর এইচ একটা জ্যাকেট বাংলাদেশে ঢুকছে, একজন আমদানিকারক আমদানি করছে, ওখানে কোড লেখা আসছে 22-এর এইচ।
এখন এই 22-এর এইচ লেখা যে মেন্সের জ্যাকেট, মানে ছেলেদের বড়দের, বড় পুরুষ মানুষের জ্যাকেট। এখন এই জ্যাকেটটার মধ্যে যদি কালারফুল মাল থাকে তাহলে দেখা যায় কিছু লেডিস বেঁধে যায়। বাইরে থেকে কয়েকটা মাল দেখা যাচ্ছে, যেমন এই কাপড়গুলো এভাবে ভাঁজ ভাঁজ, সাইডের থেকে তো আপনি ভাঁজ দেখতে পারবেন, মনে করেন এরকম ভাঁজ দেখে মনে হচ্ছে হ্যাঁ এটা একটা পাতলা জ্যাকেট, কিন্তু ভিতরের যে মালগুলো আছে সেগুলো যদি মোটা হয় কিছু করার আছে? বাইরে দেখে মনে হচ্ছে কালারফুল, ভিতরে যদি কালো মাল বেশি থাকে, সাদা মাল বেশি থাকে, কারো কিছু করার আছে? কিছু করার নেই। তাহলে 20% রিস্ক সবসময়ই থাকবে। যে রপ্তানি করেছে আর যে আমদানি করেছে তাদের কথা হচ্ছে জ্যাকেট না, তাদের কথা হচ্ছে 22-এর এইচের মাল, অর্থাৎ তারা শুধু 22-এর এইচটাকেই চেনে। কিন্তু এটা মেন্সের জ্যাকেট, এটার মধ্যে কালো মাল বেশি পড়বে না মোটা বেশি পড়বে না টুপি বেশি পড়বে, নাকি এর মধ্যে একটু লেডিস পড়ে যাবে, নাকি এটা মাঝবয়সীদের হবে, মানে 23-24 বছরের ছেলেদের জন্য হবে, ভার্সিটি পড়া ছেলেদের জন্য হবে, না পূর্ণ বয়স্কের জন্য হবে, 40 বছরের বয়স্কের জন্য হবে, এই কথাগুলো কিন্তু গাইডের মধ্যে লেখা থাকে না। কথা বুঝতে পারছেন? তাহলে আপনাকে এই বিষয়গুলো একটু ম্যাচিউর হতে হবে এবং বোঝার ক্ষমতা থাকতে হবে। এরপরে কি একজন গাইড খুলে একটা ওল্ড নেভি কোম্পানির শার্ট পাইছে, যে শার্টটা মনে করেন সদরঘাটে অনেক ব্যবসায়ী আছে গাইড খুলে ঠিকঠাক করে হোলসেল দেয়। এখন এক ভদ্রলোক ওখানে যে দেখলো ওল্ড নেভির শার্ট, উনি 10টা গাইড খুলে যত ওল্ড নেভিগুলো আছে সেগুলো একখানে করে বেশি দামে বিক্রি করছে, একটা ভালো উপার্জন করছে, আলহামদুলিল্লাহ। কিন্তু একজন ব্যবসায়ী ওখানে যে অনলাইন ব্যবসায়ী অথবা ছোট ব্যবসায়ী ওখানে যে কেসে ওল্ড নেভির 100টা শার্ট নিয়ে আসছে, কারণ ওই যে গাইড ব্যবসায়ী বিভিন্ন গাইডের থেকে এখান থেকে 5টা ওল্ড নেভি পাইছে, ওখান থেকে 2টা পাইছে, এভাবে করে এনে রাখছে। এখন ইনি যখন আমার ভিডিও দেখে তখন কোশ্চেন করে, ভাই ওল্ড নেভি কোম্পানির শার্টের গাইড আছে? তখন বোঝা যায় যে ইনি আমার কোনো ভিডিও দেখে নাই এবং ইনি একটা ইনম্যাচিউর পাগল। উনি যখন গাইডই কিনতে চাচ্ছে তখন তো জানতে হবে যে গাইডের জন্মটা কোথা থেকে। হাজার মানুষের ফেলে দেওয়া মাল টোকায় টোকায় এক জায়গা করা সাপ্লাই দেওয়াকে অথবা ব্যবসা করাকে গাইড বলে। এখন 100 জন মানুষ ফেলে দিছে, 100 জনই কি ওল্ড নেভির মাল ফেলে দিছে? আপনারা শিক্ষিত ভার্সিটিতে পড়া ছেলে মেয়ে, আপনাদের এইটুকুন কমন সেন্স নাই যে ফেলে দেওয়া মালের মধ্যে ভিক্ষার চাল কাড়া আর আঁকড়া, এর মধ্যে ব্র্যান্ড কেমনে খুঁজবেন, এর মধ্যে সাইজ কেমনে খুঁজবেন, এর মধ্যে রং কেমনে খুঁজবেন, এইটুকুন বেসিক কমন সেন্স আপনার নাই। তাহলে আপনার পিছনে যে আমি নিজে ব্যবসা না করে আপনাকে দাঁড় করানোর জন্য আমি বিশাল একটা ছাড় দিয়ে বিশাল একটা পরিশ্রম করে চিন্তা করবো যে উনাকে কিছু মাল দিলে উনি ব্যবসা করে বড় কিছু হতে পারবে, 2 দিন পরে আমার কাছ থেকে অনেক মাল টানবে, অনেক মাল কিনবে, আমারও 2 টাকা তখন ব্যবসা হবে। বেসিক্যালি আপনি তো জীবনে কোনোদিন ব্যবসায়ী হতেই পারবেন না, কারণ আপনারা যে পড়াশুনো করেন আপনার মনের মধ্যে তো গ্রামার নাই। আপনি ইংরেজিতে পটর পটর করেন, আপনি তো গ্রামারই জানেন না। তো গ্রামার যে না জানে তার তো বেজ নাই, ভিত্তি নাই। এখন বাতাসের পরে যে বিল্ডিং তৈরি হয় ওই বিল্ডিং তো ঝরে পড়ে যাবেই, বাতাসেও ঝরে পড়ে যাবে, ভূমিকম্পেও ঝরে পড়ে যাবে, কারণ বিল্ডিংয়ে তো বেজ নাই। তো আপনার ব্যবসা থেকে আপনি ঝরে পড়ে যাবেনই বাধ্যতামূলক, কারণ আপনার কমন সেন্স বেসিক, একদম ছোট্ট বাচ্চাদের যে বেসিকটা থাকে সেটি আপনার নাই। আপনার এই শিক্ষার কোনো মূল্য আছে? আপনি তো জাস্ট একটা যে 3 স্টুডেন্টস একটা কার্টুন অথবা জোকারই ছিল না, আপনি জাস্ট একটা জোকার। আপনি কিনতেছেন গাইটের মাল, গাইটের মাল কোথা থেকে জন্ম নেয়? মানুষের ফেলে দেয়া কাপড় থেকে জন্ম নেয়। গাইটের মাল বিক্রি করে আফ্রিকাতে বিলিয়ন ডলারের মালিক এক একজন ব্যক্তি হয়েছে। ইউরোপের থেকে গাইটের মাল এনে আফ্রিকাতে বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক এক একজন। তাদের ওয়াইফদের হাজার ভরি গহনা ছাড়া কিছু নাই। আবার এই ইউরোপে থেকে যখন মালগুলো আপনার আফ্রিকাতে আসে তখন আবার ইউরোপের যারা অনলাইনে ব্লগ অথবা ফ্যাশন কাপড় বিক্রি করে তারা ওখান থেকে চলে আসে আফ্রিকায়, এসে বেছে বেছে বেশি টাকা দিয়ে কিছু মাল কিনে নিয়ে আবার ইউরোপে ঢুকে যায়, যে সেগুলো অনলাইনে স্পেশাল ডিসকাউন্টে বিক্রি করে। তারা বলে না এটা ইউজড ক্লথ, তারা বলে কি জানেন, তারা শুধু বেছে বেছে দেখে কোন মালটা, অনেক আছে নতুন মালও ফেলে দেয়, ওই 1 বছর পড়েছিল ব্যবহার করে নাই, শুনছে অমুক জায়গায় দুর্যোগ হয়েছে, দাও দান করে দাও। এই দানের মালগুলো, যেমন রেড ক্রিসেন্ট বড় একটা মামলা খাইছিল, কী কারণে জানেন? এই ইউজড ক্লথ নিয়ে। আমেরিকাতে মানুষ যখন দান করে দেয় অথবা ফেলে দেয় সে মালগুলো চলে যায় গির্জায়, অনেক সময় গির্জাও $1 করে অথবা $1/2 করে মালগুলো কিনে নেয়। গির্জার নিয়ম হচ্ছে কমের মধ্যে বিক্রি করা অথবা সেল করা।
আর রেড ক্রিসেন্ট এইসব গির্জার দানের মালগুলো অথবা বিভিন্ন জায়গা থেকে দানের মাল কিনে সেগুলো আফ্রিকাতে ব্যবসা করা শুরু করছিল, বিশাল কামাই করে নিয়ে গেছে। আর এটা যখন মিডিয়াতে চলে আসছে তখন রেড ক্রিসেন্টের নামে বড় মামলা হয়ে গেছিলো। তো তুমি তো ডোনেশন কোম্পানি, তুমি ব্যবসা করতেছো কেন? কত হাজার কোটি টাকা দুর্নীতি করছো বলো। তো এই যে ডোনেশন করা অথবা ফেলে দেওয়া, এই যে আমরা যেমন বন্যার সময় বন্যা দুর্গতদের জন্য সবাই ঘরে যার যা আছে ফেলে দিই, নতুনও অনেক সময় ফেলে দিই, দিয়ে দিই, ফেলে দিই না, দান করে দিই। এখন এই কাপড়গুলো নিয়ে কেউ যদি একটা গাইডের মতো বাঁধায় সেটা যদি বিক্রি করা শুরু করে, তাহলে ঘটনাটা কী ঘটে সেটুকুন চিন্তা করেন। গ্রামগঞ্জে হাঁড়ি পাতিলের বিনিময়ে কাপড় কিনে নিয়ে আসে, এনে টঙ্গিতে তারপরে পুরান ঢাকায় বিক্রি করে, শুধু গাইডটা বাঁধে না, বিক্রি করে। ঘটনাটাও সেম, কাপড়ের জন্মটা সেখান থেকে। এরপর দানের চাল যেমন চুরি হয়, তেল চুরি হয়, তেমন দানের কাপড়ও চুরি হয়, চুরি হয় সদরঘাটে চলে আসে। এটাও আপনাদের জানতে হবে। আর এটাই বাস্তবতা, আমরা এত নিকৃষ্ট জাতি। এবং রেড ক্রিসেন্ট পর্যন্ত এই কাজ করছে, খালি বাঙালিরে দোষ দিলে হবে না, সারা বিশ্বে এরকম ধান্দা পাইলেই কামাই করার পাবলিকের অভাব নেই। বিদেশি মানে যে ধোয়া তুলসী পাতা অথবা পীর সাহেব, এটা চিন্তা করার দরকার নেই। আমরা 2 টাকা চুরি করি আর তারা 2 কোটি অথবা 2 বিলিয়নের চুরি করে। তারা বিশাল খেলোয়াড়। চুরি কি জিনিস বিদেশিদের কাছ থেকে শিখবেন, তখন চিন্তা করবে বাঙালিতে চুরি রাজ্যের শিশু। আমরা কি বাঙালি জাতিরে চোর বলি অথবা খারাপ বলি? খালি স্পেনে যান না, স্পেনে যে পরিমাণ অনলাইন ধাপ্পাবাজ আছে, সিটার আছে, বালপাকনা আছে, মাথা খারাপ হয়ে যাবে। 5 মিনিট পর পর গালাগাল দিবেন, যে যে জায়গায় যাই সেই জায়গায় ধাপ্পাবাজ, পাইলেই খেয়ে ফেলায় দেয়, পাইলেই খেয়ে ফেলায় দেয়। কথা বুঝতে পারছেন? থাকে স্পেনে, মাল সাপ্লাই দেবে স্পেনের থেকে, টাকা পাঠাইতে বলে হংকংয়ের অ্যাকাউন্টে, পরে খুঁজে 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 ট্র্যাকিং করে দেখবেন এ হারামজাদা কি এসে স্পেনের থেকে হংকংয়ে এসে বসে আছে, ও পাশে বডি ম্যাসেজ করাচ্ছে আর এই পাশে বসে সারা দুনিয়া জালিয়াতি করতেছে, অনলাইনে পেমেন্ট সিন্ডিকেট করে অথবা আপনার হ্যাকিং করে, অমুক করে তমুক করে। তা বাঙালি চোরের খেলায় একদম শিশু, শিশু, নিজের জাতিকে ছোট করার দরকার নেই, শিশু। কথা বুঝতে পারছেন? তো ঘটনাটা খুব মন দিয়ে শুনেন, যে গাইটের ব্যবসায় আপনারা ব্র্যান্ড ধরে, কালার ধরে, সাইজ ধরে মাল কিনবেন, এগুলো হচ্ছে বোকামি। এরপর আপনাকে জানতে হবে যে তাইওয়ানের মানুষ আর চায়নার মানুষ বাঙালির মতোই কাছাকাছি লম্বা, এরপরে কোরিয়া একটু ছোট এবং একটু চ্যাপ্টা, এরপর জাপানে যাবেন আরও ছোট আরও চ্যাপ্টা। তাহলে কোরিয়া জাপানে বয়েজ গার্লস শিশুদের লেডিসের মালটা যতটা যুক্তিসঙ্গত তার শরীরে খাটে, বড়দের মালটা একটু কম খাটে। তো বাঙালি ব্যবসায়ীরাও আস্তে আস্তে বাঙালি বডির সাথে খাটে এরকম ম্যাচিং করা প্রোডাক্টগুলো আনার চেষ্টা করতেছে। আগে যেটা প্রচণ্ড প্রবলেম হতো জাপানি মাল বিক্রি করতে, হাতা টাতা ছোটো পড়তো, কোরিয়া হাতা ছোটো পড়তো, এখনও কিছু কিছু যে পড়ে না তা না। তবে সেফ সাইডে ব্যবসা করতে গেলে যে আপনাকে আগে জানতে হবে আপনি কোন এলাকায় আছেন, ওই এলাকার মানুষের বডি কনস্ট্রাকশন কেমন। যদি দেখেন সব লম্বা লম্বা মানুষ, যেমন যশোর, সাতক্ষীরা, টাতক্ষীরা এই অঞ্চল, রাজশাহী মাল বেচেন, তাহলে তাইওয়ান চায়না নিতে হবে। আবার যদি দেখেন আপনি রাঙামাটি, খাগড়াছড়ি, ময়মনসিংহ, সুনামগঞ্জ এইসব অঞ্চলে আছেন, তখন কোরিয়ান মাল, জাপান মাল চলবে। আপনাকে এটা বুঝতে হবে আপনার এলাকার মানুষের গঠন কি, সেই গঠন বুঝে সেই দেশের মাল নিতে হবে। এখন আপনার এলাকায় সব লম্বা লম্বা মানুষ, আর মাল নেবেন এ গ্রেডের সবচেয়ে ভালো কোরিয়ান কোট, কারণ পরা পরে কোটের হাতা তো এইটুকুন হবে মাত্র। এই কোট পরে কেউ অফিসে যাইতে পারবে, কেউ কোথাও যাইতে পারবে? স্টাইল ফ্যাশন সব পাবেন, মালও ফার্স্ট ক্লাস, এ মাল কোথাও পরে যাইতে পারবেন? তাহলে এইটুকুন ন্যূনতম কমন সেন্স আপনাকে থাকতে হবে। আর এরপরে আরও কি কোশ্চেন আছে আপনাদের? কি কি কোশ্চেন এই 2-3 দিনে পেলাম, যে এরপরে যারা বাণিজ্যিকভাবে ব্যবসা শুরু করবেন তাদের উচিত একটা আয়রন কিনে নেওয়া, তারপরে দাগ ওঠানোর জন্য কিছু কেমিক্যাল নিয়ে নেওয়া। এরপর আরও বাণিজ্যিকভাবে যদি শুরু করতে চান তাহলে একটা সেলাই মেশিন, প্লেন মেশিন সেকেন্ড হ্যান্ড হলেও কিনে নেওয়া, যে টুকটাক মাল যেন ঠিক করা যায়। এরপর কিছু বাটন টাটন এগুলো কালেকশনে রাখা, টুইল টেপ, স্টিকার, যেমন এখানে একটু ছেঁড়া আছে, এখানে সুন্দর একটা স্টিকার লাগিয়ে দিলে এটা ফ্যাশনের মতো হয়ে গেল, মালটা ফেলে দেওয়া লাগলো না। কিন্তু অন্যরা কি করবে, ভাই এখানে সামনে পড়ে ছেঁড়া, মালটা ফেলা দেওয়া চলবেই না, এত সুন্দর একটা জ্যাকেট ছিল। কারণ ওই যে বেলগুলো এগুলো উঁচু করার জন্য ওয়ার্কাররা অথবা লোডাররা হুক ইউজ করে, হুকের কারণে অনেকগুলো বডি নষ্ট হয়। তো এইখানে যদি ছেঁড়া হয়, এখান থেকে লম্বা করে 3টা দাগের মতো 3টা
আপনি যদি টুইল টেপ সেলাই করে দিতে পারেন তাহলে ওটা একটা স্টাইলের মতো দেখা যায়। তো এরকম অনেক ঘটনা আছে। এরপর বড় একটা লেডিস সোয়েটার, ওইটা গলা টলা অনেক বড়, আমাদের দেশে মা বোনরা পরতে পারবে না, সোয়েটার কেটে সুন্দর করে এটা একটা গার্লসের সোয়েটার বানায় ফেলে। রংপুরে ডিসি অফিসের সামনে গেলে দেখতে পারবেন কীভাবে বড় বড় সোয়েটার, বড় বড় গলার কাপড়কে ছোটদের কাপড় বানায়, আরও বেশি দামে বিক্রি করে। তাহলে আমরা আপনাদের পরিপূর্ণ গাইডলাইন দিই যে আপনি আপনার ব্রেনটা যেহেতু নতুন অথবা পুরানো, 20 বছর ব্যবসা করছেন কিন্তু এখনও ফকিরে আছেন, অর্থাৎ আপনার ব্রেনটা কাজের ব্রেন না, তাহলে আপনার ব্রেনটাকে থামায় আমাদের উপর দায়িত্ব দিন। যেহেতু এত চুরি বাটপারি, এত ভিতরের গোপন তথ্য সব কিছু আপনাদের শেখাচ্ছি, তো আপনার মাল কেনা যেটুকুন দরকার তার থেকে আমাদের বেশি দরকার আপনার কাছে মাল বিক্রি করা এবং ভালো মাল বিক্রি করা এবং আপনাকে টাকার মালিক তৈরি করে দেওয়া। কী কারণে জানেন? আপনি যত মাল আমার কাছ থেকে কিনবেন তত আমার ব্যবসাটা বড় হবে। বাংলাদেশের 64 জেলায় 64 জন ভাই যদি 100 বেল করে যদি প্রতি বছর মাল আমার কাছে কিনে, তাহলে 6400 বেল মাল আমার বিক্রি হবে। এটা আমার জন্য ভালো না? তাহলে আমি সবসময় চাবো একটা মাল 10টা গোডাউনে ঘুরে হলেও ওই মালটা দেখে নিজে মানসিক সন্তুষ্টি পেয়ে, এবং আমি এই ইউটিউব অথবা অনলাইনের জগতে যে ভাষণ বলেন, কাশন বলেন, যত বয়ান বলেন, যেগুলো বলি, যেসব জ্ঞানের কথা বলার চেষ্টা করি বাস্তবসম্মত, সেইটাকে দক্ষতা আকারে ওই মালটা কেনার মধ্যে খাটায়, এরপর মালটা আপনাকে দেওয়ার। এখন কাজ করতে গেলে আমি তো রোবট না। রোবটও তো মাঝে মধ্যে কেসে আপনার ফাংশন ঠিক মতো কাজ করে না। একটা ইঞ্জিনও সবসময় সব কাজ করে না, দুর্ঘটনা ঘটে যায়। তা আমরা তো মানুষ, আমাদেরও কিনতে গেলে আমরা ভুল হতে পারি, অথবা ইম্পোর্টার যারা আমাদের সাপ্লাই দেয় তারাও অনেক সময় খারাপ কিছু করতে পারে। তারপরে আল্লাহর ইচ্ছায় আমাদের সাকসেসের রেট অনেক ভালো আজকে পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, আর এরপর গাইড কেনার পরে নিয়মটা হচ্ছে, গাইডটা যখন খুলতেছেন পরিপূর্ণ একটা ভিডিও আপনি রাখবেন, যেন যদি বড় কোনো কমপ্লেইন কখনো আসে তখন সেটার সঠিক ব্যাখ্যা এবং সঠিক প্রমাণ ওই ভিডিও থেকেই বের হয়। ওই ভিডিওতে একটু ফাঁকিবাজি করবেন, আপনার ওই কমপ্লেইন, এমনি তো গাইড বিক্রি করার পরে ডেলিভারির পরে এটা শর্তই থাকে যে ডেলিভারি পরে মাল নেওয়ার, ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই, কোনো কমপ্লেন শোনার সুযোগ নেই, কারণ এটা হচ্ছে ফেলে দেওয়া ব্যবহৃত মালের মধ্যে আবার কিসের কমপ্লেন? আপনাকে আন্দাজের পরে নিতে হবে, আস্থার পরে নিতে হবে। আর এরপরেও যদি কারো খুঁতখুঁতানি থাকে তখন আমরা স্পেশালি শুধু যে ছাড়টা দেই সেটা হলো যে আপনি পুরো ভিডিওটা আমাদের পাঠাবেন, ফার্স্ট টু লাস্ট আমরা দেখব, তারপরে প্রয়োজনে অন্য কোনো ব্যবসায় অথবা অন্য কোনোভাবে পরবর্তীতে মাল দিলেন 200-500 টাকা একটু কম নিলাম, এভাবে আমরা অ্যাডজাস্ট করে অন্তত চেষ্টা করবো যে আমাদের কাছ থেকে মালটা নিয়ে এই মালটায় ব্যবসা হবে না বলতেছে, তাহলে দেখি অন্তত 2-1টা মালে কিছু ছাড় দেওয়া যায় কিনা। সেটা আমরা মানবিকভাবে করি, কিন্তু এটা অফিসিয়ালি কেউ করতে বাধ্য না, কেউ করতে বাধ্য না, গাটের ব্যবসায় কেউ করতে বাধ্য না। তবে এই সুযোগটা আবার অনেকে নিয়ে যেভাবে মাঝে মধ্যে কিছু ফয়দা লোটার চেষ্টা করে, তখন আবার সে যেমন আমাদের সাথে ব্যবসা করার সুযোগটাও হারায়, তেমন নিজের কপালে নিজে পোড়ায়। কারণ পাকনামি যখন কেউ করে, আমরা আপনাদের পাকনা বানাচ্ছি, তাহলে আপনার থেকে আরও কত পাকনামি আমরা জানি অথবা অন্য অন্য ব্যবসায়ীরা জানে, এটাও আপনার বোঝার মতো ক্ষমতা থাকতে হবে। আপনার কথার মধ্যে কত গ্যাপ থাকে, আপনার চাহিদার মধ্যে কত গ্যাপ থাকে, আপনার স্যাটিসফ্যাকশনের মধ্যে কত গ্যাপ থাকে, কত আকাশ কুসুম চিন্তাভাবনা থাকে, এগুলো আমাদের মুখস্থ। আপনার বললে কবিতা বলবেন, কত বড় কবিতা বলবেন, কবিতার শেষ লাইন পর্যন্ত আমাদের মুখস্থ থাকে। কথা বুঝতে পারছেন? সো ওখানে ফয়দাবাজ না হওয়াটাই ভালো, ফয়দাবাজি না করাটাই ভালো। কারণ আপনি ব্যবসা করতে নামছেন, লং টাইম আপনাকে ব্যবসা করতে হবে, আপনি একদিনের জন্য ব্যবসা করতে নামেন নাই, রাইট? আর জীবনে সারা জীবনে ব্যবসা করে সারা জীবনই খালি জিতবেন, সৃষ্টিকর্তাই তো আপনাকে নিজে প্রতিদিন সুস্থ রাখে না। তাহলে আপনি কী কারণে সব সময় জেতার চিন্তা করেন? তাহলে হার জিত মিলেই হচ্ছে ব্যবসা এবং জীবন। এই মানসিকতাটা যদি থাকে তাহলে আপনি ব্যবসা নামতে পারবেন। তাহলে আশা করি অনেকগুলো ভালো মন্দ অনেক কথা আপনাদের আমি বলে দিলাম, অনেক সময় ধরে কথা বললাম। এরপরে আমরা আপনাদের স্পেশাল করে করে সাজায় দিচ্ছি কে কোথায় কী মাল বিক্রি করতেছেন। যেমন এখন আসতেছে স্কুল কলেজে পরীক্ষার সময়, মহিলারা বাচ্চা নিয়ে সব থাকবে স্কুল কলেজের সামনে, স্কুল কলেজের সামনে কোন কোন মালগুলো বিক্রি হবে সেই সব গাইডলাইনগুলো আমরা আপনাদের দিয়ে দিচ্ছি, পরিপূর্ণভাবে সাজায় দিচ্ছি।
ইভেন যখন অনেক কথা বলার সুযোগ হচ্ছে না, তখন আপনাদের হোয়াটসঅ্যাপে বলেন, আপনাদের ভিডিও করে দিয়ে বলেন, আপনাদের একদম ফাইনাল লিস্ট দিয়ে দিচ্ছি যে ভাই অনেক কথা বলার সময় পাচ্ছি না, সারা বছর পরে সিজনটা চলে আসছে, আপনাকে একটা সামারি ডিসিশন দিয়ে দিলাম যে এই মালগুলো নন স্টপ আপনি নিতে থাকবেন, বেচতে থাকবেন। আপনার টার্গেট হচ্ছে যত বেশি বিক্রেতা অথবা লোকজন বাড়ানো যায় এবং তাদের ফলো আপ দিয়ে কত দ্রুত মাল বিক্রি করার রাস্তা তৈরি করা যায়। আর কোন মালে আপনার সময় নষ্ট কম হবে, কোন মালে বরকত বেশি হবে, কোন মালে কাস্টমার এসে ঝাঁপায় পড়বে, ওটার দায়িত্ব আমাদের পরে দিয়ে দেন। একটা টিম ওয়ার্ক করি। এরপর দেখেন 20,000 টাকা খাটাইলে এই 3 মাসে আপনারা 3 লাখ টাকার মালিক বানা দিতে পারি কিনা, 1 লাখ খাটাইলে এই 3 মাসে আপনারা 10 লাখ টাকার মালিক বানা দিতে পারি কিনা। 2 লাখ টাকার মাল যদি খাটাইতে থাকেন, প্রতি সপ্তাহে সপ্তাহে 15 দিনে মাল বেচতে থাকবেন, নিতে থাকবেন, বেচতে থাকবেন, নিতে থাকবেন, আপনি 20 লাখ টাকার মালিক বানায় দিতে পারি কি না দেখেন। এইটুকুন যোগ্যতা রাখি। যদি চ্যালেঞ্জ করতে চান আছি, শুধু আপনি আপনার দায়িত্বটা পালন করবেন, আমি আমার দায়িত্বটা পালন করব। কারণ এক হাতে কখনো তালি বাজে না, তালি বাজতে হলে 2টা হাত লাগে। আপনি হলেন একটা হাত, আমরা হলাম একটা হাত। আর সবশেষে একটা কথা বলবো, হারাম টাকা নিয়ে ব্যবসা করতে নামবেন না, আপনার বরকত হবে না। আর ঘরের থেকে বাবা মার সাথে দুর্ব্যবহার করে অভিশাপ নিয়ে ঘরের থেকে বের হয়ে ব্যবসা করতে আইসেন না। আমার মতো জোবায়েত ভাইয়ের তাবিজ বানায় গলায় ঝুলায় রাখলে কোনো লাভ হবে না, কারণ আপনি আল্লাহর আরশ কাঁপায় দিয়ে আসছেন। সারা জীবনে যত অপরাধী করেন না কেন, ব্যবসা করার জন্য ঘরের থেকে বাবা মা যদি বেঁচে থাকে, না থাকলে কবরের কাছে যে অথবা ঘরের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়ে যদি মুসলমান হন, অন্য ধর্মের হলে সেই ধর্মের নিয়মে পালন করবেন, বাবা মার কবর জিয়ারাত করবেন, মাফ চাবেন, দোয়া চাবেন। কবরের কাছে কিছু চাওয়া যায় না, কিন্তু তার আত্মার কাছে চাবেন যে সারা জীবন যত পাপ করছি, ভুল করছি, দুষ্টামি করছি, আমার ক্ষমা করে দাও। আমার আমার পরিবারের তো শুরু করে যে সুখের জন্য তোমাদের পেটে লাথি মারছি, তোমাদের মনে লাথি মারছি, আমার 4 পুরুষ, আমার বংশ নির্বংশ হয়ে যাচ্ছে, আমার যত মেধা, যত শ্রম, যত যা আছে সব ধ্বংস হয়ে তামা তামা হয়ে যাচ্ছে। প্লিজ আমরা মাফ করে দাও। বাবা মার কবরের আত্মার কাছে এই মাফটা চান, সৃষ্টিকর্তার কাছে মাফটা চান। আর হারাম টাকা দিয়ে ব্যবসায় নেবেন না। এই রিকোয়েস্টটা শুধু অথবা এই শর্তটা শুধু আপনাদের দিলাম। এরপরে দেখেন, হালাল মাত্র 1 টাকা নিয়ে নামেন, জোবায়েদ ভাইয়ের হাতটা ধরেন, আমার হাতটা ধরেন, হালাল 1 টাকা নিয়ে আমার হাতটা ধরেন, আর হালাল পরিশ্রমটা শুরু করেন। টাকা কত দিকের থেকে আসবে, জীবনে চলতে গেলে দেনা পাওনা থাকবে, টাকা দিতে না পারলে নিজের বউতেও লাথি মারবে, পাওনাদারও সিটার বাটপার বলবে। বাট যে আপনার সিটার বলতেছে, ও আরও 10 জায়গায় আরও 10 রকমের সিটার হয়ে আছে, আপনার থেকে বড় সিটার সে হয়ে আছে। এটা মাথায় রাখতে হবে। সবার সম্মান বোধ আছে, সবার ব্যক্তিত্ব বোধ আছে, সবাই চায় দেনামুক্ত থেকে সম্পদের মালিক হইতে। ইচ্ছা করে যারা সিটারি করে তাদের পরিচয় গোপন থাকে। তারা সমাজের মধ্যে ব্যবসা বাণিজ্য খুলে নিজের এনআইডি শো করে, নিজের নাম শো করে চলাফেরা করে না, বুঝতে হয়। যারা সিটার তাদের খুঁজে পাওয়া যায় না, তারা পলায় থাকে, তারা মাস্ক পরে থাকে, তারা বোরকা পরে থাকে, তারা ধর্মীয় ছদ্মবেশ নিয়ে থাকে, তারা হচ্ছে সিটার। আর যারা ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হলো মাথা উঁচু করে থাকে, ভাই ক্ষতিগ্রস্ত হয়েছি, সময় দেন, সব ঠিক হয়ে যাবে। কয় টাকা পান? 2 টাকা। আরে আমি আপনার 2 টাকাতে দেবো, সাথে 60 টাকার আপনার খাওয়াই দিব। আজকে তো দিতে পারতেছি না বলে সিটার বলছেন, কালকে আমারে সরি বলতেও লজ্জা পাবেন মিয়া। কি চিন্তা করেন? মায়ের দোয়া আছে শরীরে, 22 হাত কবরের থেকে উঠে বেড়ে চলে আসবো। এইটা হচ্ছে ব্যবসায়ীর, সলিড মানুষের চিন্তা ভাবনা। গত 1-1.5 বছরে দেশের কোন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়নি? যেটা সিটার ছিল সেটা পলায় চলে গেছে, আর যেগুলা হ্যাডাম সেগুলো আলোর সামনে, কোটি মানুষের সামনে চলে বেড়াচ্ছে। আর যদি খুঁজে না পান, আমার চেহারার দিকে তাকায় দেখবেন ব্যবসায়িক চরিত্র কেমন হয়।
কাজ করতে গেলে আপনি আজকে কথা কথা আপনি পাওনা টাকা পাবেন, আপনি তো নিয়ে যেতে যে রাস্তায় যে ওই অ্যাক্সিডেন্ট করে কী হয়েছে 6 মাসের জন্য পঙ্গু হয়ে বসে থাকতে পারেন না? এত লাফালাফি করার কি আছে? তো আপনাদের এই যে অস্থিতিশীলতা যদি থাকে কারো মধ্যে, চিন্তা ভাবনা, কাজ, দেনা পাওনা, এই সব কিছু মিলে, তাহলে কিন্তু আপনি ব্যবসায়ী হতে পারবেন না। ওই কয়দিন ব্যবসায় নামবেন, লাফালাফি করবেন, এরপর বলবেন ভাই দুনিয়ায় সব চিটার বাটপার, ব্যবসার পরিবেশ নাই বলে আপনি চাকরিতে চলে যাবেন। কিন্তু ব্যবসা করতে যে কত কিছু সহ্য করতে হয়, আর সংসার জীবনে যখন ঢুকবেন তখন যে এর থেকে আরও কত কিছু সহ্য করতে হবে। এখন তো ব্যবসা করতে যে আপনারা বাইরের মানুষের কাছে সহ্য করেন, আর যখন সংসার জীবনে ঢুকবেন তখন দেখবেন যাদের জন্য নিজের জীবনে সব বিসর্জন দিচ্ছেন, এই মানুষগুলো কোনো দিন আপনার মনের মতো করে ছিলই না। তখন যন্ত্রণা আরও 10 গুণ। তখন কি সুইসাইড করে মরে যাবেন? তখন কি মাইকিং করে বেড়াবেন এক সিটার বিয়ে করেছি, অথবা আমার বউয়ের পেটে অথবা আমার পেটে একটা সিটার জন্ম নিছে, নিজের সন্তানের প্রতি যখন আপনি সন্তুষ্ট থাকবেন না? তাহলে ব্যবসা এবং সংসার জীবন এটা করতে গেলে আপনার সহন ক্ষমতা, ধৈর্য ক্ষমতা, ছাড় দেওয়া, মেনে নেওয়া, মানায় নেওয়া, অ্যাডজাস্ট করে নেওয়া, সব কিছুর বিশাল একটা দক্ষতার প্রয়োজন আছে, বিশাল একটা ম্যাচুরিটির প্রয়োজন আছে। তারপরেই শুধুমাত্র আপনি ব্যবসায়ী এবং সংসারের কাণ্ডারি হতে পারবেন, গার্ডিয়ান হতে পারবেন। এত সহজ না জীবন। যত সস্তা লেখাপড়া আপনারা শিখেন আর যত সস্তায় ব্যবসায় রাতারাতি কোটিপতি হওয়ার চিন্তা করেন, এত সহজ না জীবন। টাকার সুখ এত সহজ জিনিস না। এ দুটো আসে হচ্ছে আপনার সহন ক্ষমতা, ধৈর্য, স্থিরতা, পলিসি, এগুলোর থেকে। তাহলে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের জীবনে অনেক একটা বড় মোচড় এনে দিবে, জীবনে বড় একটা টার্নিং এনে দিবে। এরপর যা করবেন সেটাতে দেখবেন বরকত আসা শুরু করে দিবে। তো আমরা আছি আপনাদের সঙ্গে আগামী 3-4 মাস নন স্টপ চট্টগ্রামে থেকে আপনাদের মালামাল আমরা ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে। যাদের ব্যবসা করার ইচ্ছা আছে, আমি ফোন রিসিভ করতে পারি না, প্রচুর পরিমাণ কাজে ব্যস্ত থাকতে হয়। আজকে এই যে সকালবেলায় এখনই বের হয়ে যাব, খুব সকালবেলা উঠে আপনাদের জন্য ভিডিওটা করতেছি, হয়তোবা পাবলিশ হবে দুপুরের দিকে। বাট এই যে সকাল থেকে দৌড়ানো শুরু করতে হয়, আর ছোট ছোট রাস্তা, বাট ঝামেলার রাস্তা, এবং এত গোডাউন, এত হাঁটাহাঁটি করতে হয়, সন্ধ্যায় দেখা যায় পায়ে পানি চলে আসার মতো অবস্থা হয়ে যায়। তখন মনে হয় যে রাস্তার মধ্যে একটা খাট পেলে ওখানে ঘুমায় পড়তাম, আর শরীরে কুলায় না। কারণ আমরা যদি অন্য ব্যবসায়ীর মতো গণদরে ব্যবসা করতাম, তাহলে বলতাম ভাই এটা বেবি সুইট লাগবে, আচ্ছা ঠিক আছে, এরপর ওই গোডাউনের থেকে বলতাম যে এটা বেবি সুইট ডেলিভারি দিয়ে তো, এটা বলতাম। আর আমরা এখন যেটা করি, আমি কোম্পানির মালিক হয়ে আমি লোডারের থেকে নিম্নমানের ডিউটি করি, শুধুমাত্র আপনারা যে আস্থাটা করেন যে জোবায়েদ ভাই তার অভিজ্ঞতা দিয়ে নিজের হাতে বেছে আমাকে ভালোবেসে একটা মাল দেবে, যে মালটা বরকত হবে। কারণ জোবায়েদ ভাই বলে দিছে, জোবায়েদ ভাইয়ের হাত দিয়ে যে মালটা বের হয় সেটা টাকা তৈরি করে দেয়। তাহলে আমাকে লোডারের থেকেও নিম্নমানের পরিশ্রম করতে হয়। আপনার এই একটা মালের জন্য আমাকে 10টা গোডাউন ঘুরে আমার মনটা আগে ভরতে হয়, তারপরে আমি মালটা ডেলিভারি দিই। তাছাড়া আমার হাত দিয়ে কোনো মাল ডেলিভারি হয় না। প্রয়োজনে টাকা ফেরত দিয়ে দিই যে ভাই আপনি যে মাল নেওয়ার জন্য টাকা দিছিলেন, আমার ভাই মাল মার্কেটে যা আছে সেখানে পছন্দ হচ্ছে না, আপনি আপনার টাকাটা ফেরত নিয়ে নেন। টাকা ফেরত দিয়ে দিই, কিন্তু মাল দেই না। যে একজন টাকা দিছে, ওরে কোনো মতো একটা মাল ধরায় দিয়ে 5টা টাকা লাভ করো, এটা জুবায়েদ ভাইরে দিয়ে সম্ভব না, খানস গ্লোবালকে দেওয়া সম্ভব না যতক্ষণ জুবায়েদ ভাই বেঁচে আছে। এটা সম্ভব না। কারণ জুবায়েদ ভাই মালের ব্যবসা করে না, সম্মান এবং আস্থার ব্যবসা করে। টাকা দিয়ে জুবায়েদ ভাইকে কেউ কোনোদিন কিনতে পারেনি, কারো বাপেরও ক্ষমতা হয় নাই। তাহলে এই 5 বছরে যত মানুষ যত ইনভেস্ট করতে আসছিল হারাম টাকা, খালি এদের একজনের টাকা যদি ধরতো, তা জুবায়েদ ভাই এখন বিএমডাব্লিউতে ঘুরে বেড়াতো, আর খানস গ্লোবাল ওই 6তলা বিল্ডিংয়ে লাক্সারিভাবে শুরু হয়ে যাইত। এইসব পার্টনারশিপ অত ইনভেস্টমেন্টে যদি যাইতো, জুবায়েদ ভাই দেখে কার টাকাটা হালাল, তাতে যদি 100 টাকা হয় তার সঙ্গে জুবায়েদ ভাই কাজ করে। হারাম নিয়ে জুবায়েদ ভাই কাজ করার চেষ্টা করে না, আজকে পর্যন্ত এই জুবায়েদ ভাইয়ের মানসিকতায় নাই। কথাটা বুঝতে পারছেন? তো আপনাদের সবার জন্য শুভকামনা।
গাইডের জগতে আপনাদের যত প্রশ্ন ছিল সবগুলো উত্তর দিয়ে দিলাম। আমাকে কেন ফোনে পাওয়া যায় না, আমাকে কী পরিমাণ দৌড়াদৌড়ি করতে হয় আর কত কাজ করতে হয় যে আপনাদের সাথে একটু ঠান্ডা মাথায় কথা বলবো, সেটা করতে পারিনি, এটা আমার অযোগ্যতা। আর এজন্য আমাদের অফিসে 10টা সিমে অর্থাৎ 10টা নাম্বার দেওয়া আছে, সেখানে 8জন সুপার এক্সপার্ট বসে আছেন নন স্টপ, শুধু আপনাদের সাথে কথা বলে আপনাদের সহযোগিতা করার জন্য। তাহলে এবং বিভিন্ন গোডাউনের বিভিন্ন মালের বিভিন্ন রেট আসে, প্রতি ঘন্টায় ঘন্টায় রেট চেঞ্জ হয়। এত কাজের মধ্যে আমার ব্রেনে থাকে না, আমার স্মরণশক্তি একটু কম। তো এই যে রেট টেট জানা, কী করলে ভালো হবে, এগুলো আমাদের অফিসে ফোন করে আপনারা সবই না একটু জেনে নেবেন। এবং তারা কোনো অফিসারের মতো না, আপন ভাই এবং বোনের মতো আপনাকে সহযোগিতা করবে। কারণ আমাদের অফিসে স্যার ডাকা, ম্যাডাম ডাকা এগুলো 100% হারাম। আপন ভাই অথবা বোন যদি ডাকতে পারেন এবং আপন ভাই এবং বোনের মতো যদি কাজ করতে পারেন, তাহলে শুধুমাত্র আমাদের সাথে কাজ করা যায় এবং আমাদের এখানে চাকরি করা যায়, সব কিছু করা যায়। আমরা অনেক বড় মন মানসিকতা নিয়ে বেঁচে আছি একসাথে। তাহলে আপন ভাই হয়ে অথবা বোন হয়ে আমাদের অফিসে ফোন দিবেন, বলবেন আপনার জীবনে কষ্ট, শর্টকাটে, খুব শর্টকাটে। এরপরে মাল কোথায় বেচবেন, কি পলিসি বের করছেন সেটা শুনবে। এরপর আপনার জন্য কোন প্রোডাক্টটা পারফেক্ট হবে ওনারা আপনার সিলেক্ট করে দিবে। আর আমি তো আমাকে হোয়াটসঅ্যাপে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 018255 81451। আমি আবার রিপিট করছি, 018255 81451। আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01612344302। আবার রিপিট করি, 01612344302। তাহলে এই দুটো নাম্বারে যারা আমাকে হোয়াটসঅ্যাপ করেন, আমি কথা বলতে পারি আর না পারি, আমার অফিসের ফোন নাম্বারগুলো আপনাকে যেমন আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই। নাম্বার 2, কোন মালটা নিলে আপনার দ্রুত টাকা তৈরি হবে সেই লিস্টগুলো পাঠিয়ে দিই। কোন মালটা ভালো হবে, কোনটা খারাপ হবে সেগুলো পাঠিয়ে দিই। তাহলে ওইটুকুন দেখে আবার আমাকে ফোন করার প্রয়োজন নাই। চিন্তা করবেন যে জোবায়েদ ভাই বলে দিছে এই মালে টাকা তৈরি হবে, তাহলে আমার ব্রেনের মধ্যে অন্য কোনো মাল থাকলে ওটা থামাই এই মাল নিয়ে ব্যবসা শুরু করে দিই। কারণ না জেনে না বুঝে জোবায়েদ ভাই কখনো কোনো কথা বলে না। এবং আপনার জন্য প্রপার মেডিসিন কী হবে সেটা আপনাকে দেওয়া। আপনি কোন মাল নিয়ে ব্যবসা করছেন, সেখানে কী টাকা ইনকাম হবে, এগুলো সব মুখস্থ। বাংলাদেশের কোনো এমন মাটির দলা নাই যেখানে নিজের টাকা খরচ করে গায়ে গতরে পরিশ্রম করে করে প্রতিটা দলা মাটির দলা হেঁটে পাড়ায় শেখে তারপরে এসে ব্যবসা করতে বসছি। ব্যবসা করব বলে 18টা বছর বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করছি। কাস্টমস থেকে শুরু করে লজিস্টিক্স থেকে শুরু করে এমন কোনো ডিপার্টমেন্টের কাজ নাই যে ডিপার্টমেন্টের কাজগুলো করি নাই কর্মজীবনে, শুধু ব্যবসা করব বলে। তো ব্যবসা করব বলে 18টা বছর জীবনে শুরু করছিলাম রাস্তার পরে রেক্সোনা ডিওডোরেন্ট বিক্রি করা ফ্রি, মানে ডোর টু ডোর মার্কেটিং থেকে শুরু করছিলাম। তো এমন কোনো ঘাট নাই যে ঘাটের জল না খেয়ে এই চেয়ারটাতে বসি নাই অথবা এই জায়গাতে আসি নাই। তাহলে আমাদের ব্রেনটাকে একটু সম্মান করে একটু আস্থা করেন এবং দেখেন টাকা তৈরি হয় কিনা। আপনার ব্রেনটাকে 3 মাসের জন্য আমাকে ভাড়া দেন, সবই নয়, আপনার মস্তিষ্কটাকে আমাকে ভাড়া দেন। আপনার মস্তিষ্ক, আপনার শরীর যত সুন্দরই হোক না কেন, ওটা আপনার বাসায় অথবা অন্য কোথাও রাখেন, ওটা আমাদের কোনো প্রয়োজনই নেই। শুধু আপনার মাথাটা আমাদের ভাড়া দেন। আপনার ব্রেনটা চালানো বন্ধ করেন, খুঁতখুতানি বন্ধ করেন, ওভার টেনশন বন্ধ করেন, ওভার সন্দেহ বন্ধ করেন, ওভার ভালো লাগা বন্ধ করেন, ওভার কৃতজ্ঞতা বন্ধ করেন, সব কিছু বন্ধ করেন। ভালো মন্দ যা আছে ব্রেন থেকে সব বন্ধ করে দিয়ে আমার ব্রেনটাকে অথবা খান্স গ্লোবাল নামের ব্রেনটাকে আপনার ব্রেনের মধ্যে একটু বসার সুযোগ দেন। 3টা মাস খালি কাজ করার সুযোগ দেন। জীবনে তো 40 বছর পার করছেন এই আপনার ব্রেন দিয়ে, কিছু তো করতে পারেন নাই। তা 3 মাসে আপনার 40 বছরের ধাক্কা দেনা পাওনা শোধ করাই দিতে পারি কিনা, টাকার কুমির বানাইতে পারি কিনা আপনাকে সেটা দেখেন। খালি 3 মাস আমাদের দায়িত্ব দেন। মূলধন চাইছি কত, হয় 20,000, নয় 1 লাখ, নয় 2 লাখ, আমাদের দেওয়ার দরকার নেই। আপনি আপনার কাজের মধ্যেই খাটাবেন। শুধু আমরা আপনাকে যে গাইডলাইন দিই এই গাইডলাইনটা ফলো করতে থাকেন। মোবাইলের থেকে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল অ্যাপ, আনন্দ বিনোদন, বাসায় বউ, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, আড্ডা, সব একদম জীবন থেকে 3টা মাস অথবা 4টা মাসের জন্য বাংলা কথা ডিভোর্স দিয়ে দেন। বন্ধুবান্ধবরে ডিভোর্স দিয়ে দেন। বউরে বলেন যে আমারে 4 মাসের জন্য ছেড়ে দাও। কোথায় যাচ্ছি, কত পরিশ্রম করছি, গাত পা চেহারা কেন এত খারাপ,
কোনো প্রশ্ন মোটে করবা না, প্রশ্ন করলে একদম মনে করে যে খবর করে দিব। 3 মাসে সংসারের জন্য খরচ ছিল 50,000 করে 1.5 লাখ, 3 মাস পরে 3 লাখ নিয়ে নিও, সমস্যা নাই। কিন্তু 3 মাস আমি জোবায়েদ ভাই অথবা খানস গ্লোবালের কথা শুনে আমি গায়ে গতরে ধুমসে পরিশ্রম করতেছি। খালি এইটুকুন ওয়াদা নিয়ে ঘরের থেকে বের হন, আর আপনার ব্রেনটাকে আমাদের কাছে দিয়ে দেন, আমরা একটু আপনার জন্য পরিশ্রম করি। আর আপনাদের যে গাইডলাইনটা দিই, আপনি আপনার দায়িত্ব পালন করেন, আমরা আমাদের দায়িত্ব পালন করি। 2 হাত যখন এক হবে, তালি বাজবে, তখন টাকা গুনে শেষ করতে পারবেন না। আর জোবায়েদ ভাই নিজে টাকা তৈরি না করে শ্রম সমাজসেবা আপনাদের পিছনে দেয়, যে টোটাল বাঙালি জাতিটা ব্যবসায়ী একটা জাতিতে পরিণত হয়। যেন চায়নাকে যেমন বলা হয় ইঞ্জিনিয়ারের জাতি, পেটেতে যেটা পড়ে ওটারও ইঞ্জিনিয়ারিং শেখানো হয়, তো জোবায়েদ ভাই বাংলাদেশের প্রতিটা মানুষে ব্যবসায়ী জাতিতে পরিণত করতে চায়, টাকাওয়ালা। কারণ ইঞ্জিনিয়ারও চাকরি করবে, আপনি যখন ব্যবসায়ী হবেন আপনার কোম্পানিতে, তো চায় না আপনার কাছে কাজ করবে। খেলাটা বুঝছেন জুবায়েদ ভাই? খেলাটা বসাইছে কোথায়? বাঙালি ইয়াং পোলাপান ভাই ব্রাদার যেগুলো ওই ঢং সং করে চুল টুল কাইটে টিকটক মিকটক বালসাল করে জীবনের সময় নষ্ট করতে পারতেছে, করে ফেলতেছে, জীবন ধ্বংস করে ফেলছে, এরকম কয়েক লাখ পোলাপানরা যদি জুবায়েদ ভাই তৈরি করতে পারে, আর এইগুলো যদি সব যদি যেহেতু দুষ্টামি করে, তো ওইটা তো খেলোয়াড়, আর ওই খেলোয়াড় পোলাপানরা যদি জুবায়েদ ভাই যদি ব্যবসায়ীতে পরিণত করতে পারে, তা এখন থেকে 15 বছর পরে বাংলাদেশে ঘাটে ঘাটে ব্যবসায়িক ডন পাওয়া যাবে, আর সেটা জন্ম জুবায়েদ ভাই দিয়ে যাচ্ছে। খালি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে বাঁচায় রাখে, এবং বাংলাদেশে যত বকাটে মকাটে যা আছে সব খালি আমার কাছে দেন। ওরে কেমনে ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকায় টাকার মালিক বানাইতে হয়, জুবায়েদ ভাই একাই 100, জুবায়েদ ভাই একাই 100। আল্লাহ যদি খালি বাঁচায় রাখে জুবায়েদ ভাই দেয়, আর কাজ করার মতো একটু শক্তি দেয়। কোথায় কত দুষ্টু পোলাপান আছে, কত বকাটে আছে, খালি আমার কাছে দেন। ওরে খারাপ রাস্তা থেকে ব্যাক করে ওরে টাকার মালিক বানাবো আমি। আমার কসম দিয়ে বলে দিচ্ছি, মনটা আমার এত বড়। বাংলায় কোনো দিন কোনো বকাটে পোলাপান জন্মাবে না, যেটাই বকাটে হবে ওরে 10 গুণ সম্মান দিয়ে ওরে এমন রাস্তায় শিফট করে দিব, ওর যত খারাপ ব্রেনগুলো ছিল ওই ব্রেনটারে যখন ব্যবসার টাকা তৈরির কাজে যখন খাটাবে, ও কোথায় চলে যাবে। আর এরকম যদি বাংলাদেশে 5 লাখ 10 লাখ পোলাপানরে যদি এরকম টপ লেভেলের খেলোয়াড় ব্যবসায়ীতে পরিণত করতে পারে, তা বাংলাদেশের টাকার অভাব হবে? তো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি বলে লিপস্টিক দিয়ে শহীদ মিনারে যাওয়ার মতো পাবলিক জুবায়েদ ভাই না। জুবায়েদ ভাই বাংলাদেশ তৈরি করার জন্য একদম টপ লেভেলে সূক্ষ্ম জায়গায় কাজ করতেছে। আপনারা অপরাধ দমন ব্যুরো নিজেরাই যেভাবে গাঞ্জা বিক্রি করেন আর নিজেরাই যেভাবে বাবা বিক্রি করেন, আপনারা অপরাধের লোকজন, শাসকরা, পুলিশ মুলিশ অমুক, আপনারা যেভাবে ওই যে পতেঙ্গাতে বাবার ব্যবসা সহ ওই যে ধরছেন না, আপনাদেরই তো পোশাক পরা। ওই যে কি আর্মি মেরে ফেলাইলো না নেভি মেরে ফেলাইলো, বেজারে মেরে ফেলাইলো, ধরছেন না? পোশাক কার ছিল? আপনাদের পুলিশিতে ছিল। তো দুর্নাম তো আপনাকে শুনতে হবেই, কারণ আপনার ডিপার্টমেন্টের মানুষ পোশাক পরে এত কাজ করছে, মাফিয়া হয়েছে। তা আপনাদের কাজ ছিল আমাদের সমাজের যতগুলো কিশোর অপরাধ, তারপর অন্য অপরাধী, তাদের ভালোর রাস্তায় আনা। উল্টে আপনারাই হচ্ছেন করাপ্টেড। তা আমি দেখেন, আপনার টোটাল বাহিনী যেটুকুন বাংলাদেশে দিতে না পারে, আমি একা জুবায়েদ বাংলাদেশি ইয়াং জেনারেশনের টাকার মালিক বানায়, তাদের কাজের মধ্যে ব্যবসার মধ্যে ইনভলভ করার জন্য আমি একাই যথেষ্ট। একটা বাহিনীর সাথে ফাইট করার জন্য আমি একাই যথেষ্ট। আপনার বাহিনী ইয়াং জেনারেশনকে যেটুকুন দিবেন, যেটুকুন শেখাবেন, আমি একা জুবায়েদ একটা জেনারেশনকে আমি বদলা দিব, গ্যারান্টি দিয়ে বলতেছি। আমি আমার জন্য কাজ করি না, আমি জেনারেশনের জন্য কাজ করি। আমি মুখ দিয়ে বলি না, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তবে নিজের জীবনের শখ আহ্লাদ কোনো কিছু পূরণ না করে রাস্তায় কুত্তার মতো খেটে আমার রাষ্ট্রের পরিবর্তনের জন্য কাজ করি। দম যদি থাকে আসেন আমার সাথে, ক্যাশ বানায় দিব, টাকার মালিক বানায় দিব, আল্লাহ ভরসা।